মোটা ফ্রেমের চশমা আর গলাতে বড় হেডফোন ঝুলিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটি ছেলে। কোনো দিকেই তার কোনো নজর নেই, কেবল ডান হাতেই ধরা রসকসহীন অমিষ্ট রসায়ন বইটি মিলিয়ে বিড়বিড় করে পড়তে পড়তেই যাচ্ছে ছেলেটি। মাঝে মাঝে সামনে তাকিয়ে সেই রাস্তাটা দেখে নিচ্ছে। ভার্সিটির সবাই ছেলেটার দিকে প্রতিদিন হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু ছেলেটির সেদিকে কোনো নজর নেই। তাকিয়ে থাকার পিছনে তার কারণও আছে, কারণ ছেলেটি ভার্সিটিতে এসেছে 10 দিন হলো, কিন্তু এখনও কোনো দিন কারোর সাথে কথা বলেনি। কেউ তাকে ক্লাস টিচার ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতেই দেখেনি। কেবল কথা বলা না, ছেলেটি সবসময় একা থাকে, কারো দিকেই তাকায় না, মেয়েদের দিকে তো মোটেও তাকায় না। তাই ভার্সিটির ছেলেদের থেকে মেয়েরাই ছেলেটিকে বেশি এলিয়েনের দৃষ্টিতে দেখে। ছেলেটির নাম নিলয়, বেশ চুপচাপ থাকে। ক্লাস শুরু হওয়ার মাত্র 3 মিনিট আগে ক্লাসে প্রবেশ করে সে। একদম সবার শেষের দিকে বেঞ্চে যেয়ে চুপচাপ বসে থাকবে, আবার ক্লাস শেষ হলে সবার শেষে বের হবে। যেদিন ক্লাস থাকে না সেদিন ক্যাম্পাসের বকুল আর কদম ফুলের গোল চত্বরে বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করে গান গাইতে থাকে। এরকম স্বভাবের কারণেই নিলয়কে সবাই এক নামেই চিনে ফেলেছে। নিলয় বইটি পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে, হঠাৎ সে শুনতে পেল, আয় বই পোকা, নীল টি শার্ট পরা মিস্টার নিলয়, এদিকে শোনেন। নিলয় ধপ করে দাঁড়িয়ে যায়। বাম পাশে তাকিয়ে দেখে 4জন মেয়ে আর 3টে ছেলে বসে আছে, আর তাকে দেখেছে তাদের মধ্যে কোনো একজন মেয়ে। নিলয় গুটি গুটি পায়ে সেদিকে যায়। সেদিকে যেতেই একটি মেয়ে বলে, আয় ছেলে, সমস্যা কি তোমার? আমাকে না দেখে চলে যাও রোজ। নিলয় বোকা দৃষ্টিতে মেয়েটার দিকেই তাকালো, তারপর অকারণীয় একটি হাসি দিয়ে চলে যেতে লাগলো। তা যখন সে পা বাড়ালো তখনই আরেকটা মেয়ে বলল, আরে আজব ছেলে তো মশাই, তুমি আমাদের না দেখে এভাবে চলে যাবে? জানো আমরা দিনে কটা করে ছেলেদের প্রপোজ পাই? হ্যাঁ, দিনে কতগুলো ছেলে আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কতগুলো ছেলে আমার পিছনে ঘুরে জানো তুমি? কয়টা ছেলে কেবল আমাদের সাথে কথা বলার জন্য সারাদিন পড়ে থাকে জানো তুমি? নিলয় আবারও মুচকি হাসলো। এবার মেয়েগুলো বেশ রাগী দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে। সবাই বেশ বিরক্ত, কিন্তু ওরা যা বলেছে সবই সত্য। ভার্সিটির এরাই সব চাইতে বেশি সৌন্দর্যের অধিকারী। সব ছেলে মেয়ে এই কয়েকজনের কথা খুব শোনে, ক্লাস কম করে। এরা এখানে বসে আড্ডা দেয় আর র্যাগিং করতে থাকে ছেলে মেয়েদেরকে। নিলয় সবার দিকে একবার তাকিয়ে বলল, এরকম শাকচুন্নিদের সাথে আমি কথা বলি না। কি? নিলয় একটু জোরে হেঁটেই ওদের থেকে দূরে চলে আসে। বেশ খানিকটা দূরে এসে সে দেখে মেয়েগুলো তখনও তার দিকেই তাকিয়ে আছে। মেয়েগুলো বেশ অবাক চোখেই তাকায় নিলয়ের দিকে। নিলয় সোজা যে কদম গাছের গোল চত্বরে বসে, সেখান থেকেই ভার্সিটির ক্যাম্পাসের লাগোয়া কাঠগোলাপ ফুলগুলো দেখতে থাকে। কি সুন্দর এই কাঠগোলাপগুলো, সাদা হলুদ গোলাপি রং মিশ্রিত এই ফুল। আর খুব ইচ্ছে করে কেন এর নাম কাঠগোলাপ হয়েছে। না না, দেশে তাকে নানাভাবে ডাকা হয়, কিন্তু বাংলাদেশে কত সহজভাবে ডাকে মানুষ তাকে। নিলয় সেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে। হঠাৎ হুড়মুড় করে কে যেন এসে নিলয়কে ধাক্কা দেয়। নিলয়ের সাথে ধাক্কা লেগে ছেলেটি পড়ে যায় মাটিতে। তখনই ছেলেটা বলে, ভাইয়া আমাকে বাঁচাও প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। নিলয় সামনে তাকে দেখে 4জন লোক এই ছেলেটাকে মারতে এসেছে। নিলয় মুচকি হাসল। ততক্ষণে পড়ে থাকা ছেলেটি নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। নিলয়ের হাসি দেখে 4জন লোক বলে, এই, ও কি কোনো গ্যাংস্টার নাকি যে তোকে আমাদের থেকে বাঁচাবে? আমি হলাম নাফিজ, রফিক ভাইয়ের লোক। তুই যা এখান থেকে, আমরা কিন্তু রফিক ভাইয়ের গ্যাংয়ের লোক। চুপচাপ ওকে রেখে চলে যা। নিলয় আবারও মুচকি হাসল। মুচকি হাসির পিছনে অবশ্য এবার একটি প্রাবর্তনিক কারণও আছে। কারণটা হলো এই রফিক ভাই নিলয়কে বেশ ভালো করেই চেনে। এখানে আসার আগে রফিক ভাইকে সে সব জানিয়েছে, কিন্তু রফিক ভাই এটা জানে না যে নিলয় কেন এখানে এসেছে। নিলয় কিছুই বলল না, কেবল ডান পকেটেই থাকা নোকিয়া C1 মডেলের একটা ফোন। পিছনের দাঁড়িয়ে থাকা ছেলেটা কি এই আধুনিক যুগে এমন ফোন মানুষ ব্যবহার করে দেখে একটু অবাকই হলো।
নিলয় হাতে রাখা ফোনে কি যেন টাইপ করলো কিছু সময় ধরে। তারপরেই নাফিসের ফোন বেজে উঠল। নাফিস ফোন ধরতেই বড় বড় চোখে নিলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে ফোনটা কেটে দেয়। তারপর চোখ নামিয়ে বলে, আজ রফিক ভাইয়ের জন্য বেঁচে গেল ছেলেটা। কিন্তু রফিক ভাই জানলো কি করে ওকে মারতে এসেছি? যা শালা, তুই বেঁচে গেলি। নাফিস চলে আসার আগে একবার নিলয়ের দিকে তাকালো। নিলয়ের গোল গোল ইনোসেন্ট চেহানি যেন অনেক কিছুই বলতে চাইছে। যখন নাফিস চলে আসবে তখনই নিলয় কড়া গলাতেই বলল, এই শোন, গ্যাং নিয়ে যে আসে সে হলো গ্যাংস্টার, আর যে একা আসে সে হলো রকস্টার। কথাটি বলেই নিলয় মুচকি হেসে চলে আসে তাদের থেকে। নাফিসের লোক হাঁ হয়ে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এতক্ষণে বুঝে গিয়েছে তারা রফিক ভাই কিভাবে জানলো। আসলে নিলয় ফোন বের করে রফিক ভাইকে ছোট্ট একটি মেসেজ দিয়েছে। সেখানে লেখা ছিল, তোমার লোক নাফিস আমার সামনে ঝামেলা করছে। নিলয়ের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম শোভন। সে দৌড়ে নিলয়ের পাশে যায়। নিলয় একবার তার দিকে তাকালো, তারপর আবার সামনের দিকে হাঁটতে লাগলো। ভাইয়া তুমি কি রকস্টার? শোভনের কথা শুনে নিলয় থমকে দাঁড়ায়। নিলয় একটু বড় চোখেই ওর দিকে তাকিয়ে থাকে। এমন প্রশ্ন সে কেন করবে? সাদা সিধে মানুষ নিলয়, তাকে দেখে কি রকস্টার মনে হয়? নাম কি তোমার? জি ভাইয়া, শোভন। আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আইন বিভাগ। তুমি আমার সিনিয়র দেখেই বোঝা যাচ্ছে। আমি নতুন এসেছি ভাইয়া। বললে না তো তুমি কি রকস্টার? নিলয় আবারও চুপ হয়ে যায়। বেশি কথা বলা লোক তার পছন্দ না, কিন্তু নিলয় জানে যারা বেশি কথা বলে তারা অনেক ভালো মনের মানুষ হয়। নিলয় ওর দিকে তাকিয়ে বলল, আমাকে কি দেখে তোমার রকস্টার মনে হয়? তোমার চোখ, তোমার মুখের এক্সপ্রেশন, তোমার হাঁটা, তোমার চুল, তোমার অ্যাটিটিউড, কিন্তু কিছু তো একটা রহস্যের মাঝে আটকে আছে। আর তুমি যখন ওদের বলেছিলে যে গ্যাং নিয়ে আসে সে গ্যাংস্টার, কিন্তু যে একা আসে সে কেবল রকস্টার, তাই ভাবলাম যে তুমি কোনো রকস্টার কি না। নিলয় মুচকি হাসলো। এই হাসির মাঝে কোনো কারণ নেই, তবে এটা ভেবে সে হাসছে যে ছেলেটা আসলেই আইনি ব্যাপারে ভালোই পারদর্শী। ঠিকই তাকে চিনে ফেলতে যাচ্ছে। নিলয় প্রসঙ্গটি পাল্টে প্রশ্ন করল, আমি আবির, অনার্স ফোর্থ ইয়ারে, বাংলা বিভাগ। তা তোমাকে কেন মারছিল? আর বললো না ভাইয়া, সে এক লম্বা ঘটনা। এ ভার্সিটির মেয়ে লিডার আছে না, ওই যে নিশি, ওর সাথে থাকে একটি মেয়ে, ওর নাম রাহি। তাকে না আমার খুব ভালো লাগে। তাকে একদিন বলেছিলাম আমায় ভেবে পূর্ণিমা রাতে ছাদে এসে চাঁদসহ আকাশ দেখো যদি, খুব খুব কি ক্ষতি হবে? বাস তারপর থেকে এই লোকেরা আমার পিছনে পড়ে আছে, কারণ মেয়েটা এই শহরের প্রভাবশালী এক নেতার মেয়ে, তাই। নিলয় আর কিচ্ছু বলে না। হাঁটতে হাঁটতেই শোভনের বিভাগের সামনেই চলে আসে। যাও ক্লাসে, তোমার বিভাগ চলে এসেছে। তুমি বেশ বুদ্ধিমান ভাইয়া। রকস্টার কি না আমি তবে জেনেই ছাড়বো। নিলয় মিস্ট অফ লাক বলেই চলে আসে। নিলয় ভাবতে থাকে সে কি আসলেই রকস্টার? তাকে দেখে কি মাস্তান মনে হয়? কি জানি। ভার্সিটিতে ঢুকতেই নিলয় অনেকটাই অবাক হয়ে চারদিকে দেখতে থাকে, কারণ ভার্সিটিতে আজ কয়েক গাড়ি পুলিশ এসেছে। নিলয়ের বুকটা ধক করে উঠল। তবে কি তাকে এখানকার কোনো মানুষ চিনে ফেলেছে? কিন্তু কিভাবে সম্ভব এটা? নিলয় যা করে তার তো কোনো সাক্ষী কিংবা প্রমাণ রাখে না। নিলয় সামনে যায়। হঠাৎ শোভন ও আরও দুইটা ছেলে আসলো তার সামনে। ভাইয়া, ভার্সিটিতে না একটা খুন হয়েছে। খুন? কিসের খুন? আর বলো না, ওই যে কাল যে আমাকে মারতে আসছিল রফিক ভাইয়ের লোক নাফিজ, তাকে গিয়ে যেন মেরে এই ভার্সিটির আইন বিভাগের সামনে ফেলে রেখে চলে গেছে, তাই পুলিশ এসেছে। নিলয় আর কিচ্ছু বলে না, কারণ নিলয় জানে সে এমন করবে না। তবে কি হতে পারে যে নাফিসকে এভাবে মেরেছে? এই শহরের মধ্যে ওর মতো আর কে আছে ভাবতে থাকি নিলয়। ভাইয়া, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো শামিউল, আর এ হলো সায়ান, আমার নতুন বন্ধু। আর এ হলো আবির ভাইয়া, আমাকে যিনি কাল সেভ করেছিল। নিলয় ওদের দুজনের দিকে তাকায়। নিলয় খেয়াল করে শোভনের বাম হাতে ছোট্ট ব্যান্ডেজ করা, কিন্তু কাল তো এটা ছিল না। আচ্ছা ভাইয়া, তুমি তো কারোর সাথে কথা বলো না, তাহলে আজ থেকে আমাদের তোমার সাথে রাখো না প্লিজ ভাইয়া, আমরা তো জুনিয়র।
নিলয় কিছুই বলে না, কেবল সামনে এগোতে থাকে। গাছতলায় বসে ভাবতে থাকে নাফিসকে কি মারতে পারে। রফিক ভাই, কিন্তু উনি তো মারার আগে আমাকে বলবেই। কিছু সময় নীরব হয়ে বসে থাকে আবির নামের নামধারী ছেলেটি। পাশে এসে শোভন, সামিউল আর সায়ান বসে। নিলয় কিচ্ছু বলে না, কেমন যেন ইনোসেন্ট ওদের মুখগুলো। নিলয় কিছু বলতে যাবে তখনই নিশি নামের মেয়েটি সামনে এসে দাঁড়ায়। এই যে মিস্টার, এত ভাব কেন তোমার? নিলয়ের দিকে তাকিয়ে নিশি নামের মেয়েটি কথাটি বলে। নিলয় একবার তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। পরিচিত ভার্সিটির আশেপাশে তাকায়ও। এখানে আসার উদ্দেশ্য কেবল একটা নয়, অনেকগুলো কারণ আছে। তবে মেইন কারণ একটা আগন্তুক, যাকে নিলয় খুঁজে বেড়াচ্ছে। কি হলো, কানের সমস্যা? সমস্যা? আমাদের ভাইয়া মেয়েদের সাথে কথা বলে না, এখন জানতো। শোভন কথাটি বলেই নিলয়কে টেনে নিয়ে চলে আসে সেখান থেকে। নিশি বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। কিরে, কি বুঝলি? ছেলেটার সাথে প্রেম করব। হবে না রে। দেখা যাক। ওরাও চলে যায়। নিলয় ভার্সিটি থেকে বের হয়ে আসে। লোক চোখের আড়ালে নিলয়ের থাকার জায়গাতেই চলে আসে। সময়গুলো কেমন যেন থমকে গেছে নিলয়ের। সমাপ্ত থেকে আবার যেন সূচনা হয়েছে। বদ্ধ অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার বিকট শব্দ। এক সরদে নিভো নিভো আলোর সংমিশ্রণে যেন লাল রক্ত কালী দেবীর প্রতিমা তৈরি করেছে। বিদঘুটে চারদিক। নিলয় মাটিতে বসে আছে, চোখ দিয়ে অজস্র বিরামহীন পানি কপালে বেগ পড়েছে। পাশে দাঁড়িয়েছে মাসুদ, সিয়াম আর রাফাত। তারা তিনজনও একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের ডান হাতে থাকা কালো রঙের পিস্তল থেকে এখনও সদ্য বের হওয়া বুলেটের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ। নীরবতার চারিদিককে ঝিঝি পোকাগুলো জট পাকিয়ে অন্তর্ভূত কোলাহল বাঁধিয়ে আরও বিষাক্ত করে তুলেছে। নিলয় জোরে আত্মচিৎকার করে আকাশের দিকে মুখ তোলে। তারপর সামনে পড়ে থাকা লাশটার দিকে চক্ষু নরম দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কি ভুল ছিল? কি করেছিলাম আমি? তোকে ভালোবেসেছিলাম বলে? কথাটা শেষ করে আবারও ঠাস ঠাস করে দুটো গুলি মৃত লাশের বডিতে প্রবেশ করায়। তারপর উচ্চ স্বরে হেসে দিয়ে বলে, আমার বন্ধু ছিলি না তুই? ভালোবাসতাম কাকে? এই রাকিবকে। আর তুই কি না এমন করলি? পড়ে থাকা বডিটা নিলয়ের প্রিয় বন্ধু রাকিবের। রাকিবকে এখানে তুলে আনা হয়নি, বরং রাকিবকে এখানেই খুঁজে পেয়ে নিলয় মেরে দিয়েছে। নিলয় আবারও কান্না করছে, বিড়বিড় করে বলতে থাকে, কি দোষ ছিল? কেন এমন করলি? আমি তো ছেড়েই দিয়েছিলাম মাস্তানি। ভাইয়া চলো, অনেক রাত হয়েছে। নিলয়কে ধরে তুলে ওরা তিনজন। নিলয় চুপ করে হাঁটতে থাকে। দূরেই দেখতে পায় একটি অবয়ব, সেই পরিচিত ছায়া। তবে মুখটা অচেনা নিলয়দের। সেই আগন্তুক যার জন্য নিলয় ভার্সিটিতে এসেছে। নীলাদ্রিকে খুঁজতেই সেই ভার্সিটিতে আবারও গিয়েছে। কারণ ভাইয়া রাকিবকে কেন মারলে? রাফাতের প্রশ্ন শুনে নিলয় থেমে যায়। গাড়ির দরজা খুলতে যাবেই তখনই রাফাত প্রশ্নটি করে। নিলয় রাফাতের দিকে তাকিয়ে চোখের পানি কয়েক ফোঁটা ফেলে দেয়। তারপর দরজা খুলে বাইরের দিকে মুখ দিয়ে বসে সিগারেট চালায়। রাকিবের মৃত বডিটা দূর থেকে এখনো দেখা যাচ্ছে। নিলয় সেদিকে তাকিয়ে বলে, নিলয় বেঈমানদের কখনো বাঁচিয়ে রাখে না। নে, এটা দেখ। কিছু ফটোগ্রাফ নিলয় তার বড় কোটের পকেট থেকে বের করে ওদের তিনজনের কাছে দেয়। সবাই দেখতে থাকে রাকিব একটি মুখোশধারী মেয়ের সাথে কথা বলছে। নিলয় বলে, এই মেয়েটা নীলাদ্রি। রাকিব মেয়েটাকে চেনে। আশরাফ সাহেবও সবটাই জানতো, কিন্তু তিনি চেয়েছিলেন আমি যেন সব কিছু খুঁজে বের করতে পারি। তিনি বেঁচে থাকলে হয়তো অনেক আগেই কাছের শত্রুদের মেরে ফেলতে পারতাম। নিলয় সিগারেট শেষ করে। ফোনটা তখন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আফরিনের নাম্বার। নিলয় ফোন রিসিভ করে। ভাইয়া কাজ হয়েছে? হুম। ওকে। আফরিন কল কেটে দেয়। আফরিন নিলয়ের হয়ে কাজ করছিল। আফরিনকে যেদিন নিলয়ের লোকেরা তুলে এনেছিল সেই দিনই জানতে পারে রাকিব নীলাদ্রিকে জানে। আর আফরিনের সাথে রাকিব ভালোবাসার গেম খেলছিল। আফরিন পরে জানতে পেরে নিলয়কে সবটা বলে। নিলয় বহুবার রাকিবের কাছে নীলাদ্রির কথা জানতে চেয়েছিল, কিন্তু সে বলেনি। রাকিবকে নিলয় মারত না যদি না সে নিলয়ের সাথে বেইমানি করত।
নিলয় ফোনটা আবারও বেজে ওঠে। তাকিয়ে দেখে অচেনা একটি নাম্বার থেকে কল এসেছে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকেই বলতে থাকে, কি দোষ করেছিল ও তোমার কাছে? কেন তুমি মেরেছিলে তাকে? সে যদি অনেক বড় দোষ করে থাকে তাহলে আপনিও অনেক বড় দোষী মিস্টার নিলয়। তোমার সামনে তো রাকিবকে টোপ হিসেবে রেখেছিলাম, অস্ত্র নয়। মাইন্ড দিয়ে খেলো মিস্টার রাফিয়ান। কলটা কেটে দেয় নীলাদ্রি। নিলয়ের চোখে রাগের প্রতিচ্ছবি বেশ কড়াভাবেই ফুটে উঠেছে। নিলয় বিড়বিড় করে বলে, তবে কি সে চাচ্ছে আমি আমার কাছের লোকেদের এক এক করে মেরে ফেলি? সে চাইটা কি? আমাকে ধ্বংস করতে চাইলে একেবারেই করুক, এভাবে খেলার কি দরকার? নিলয় ভার্সিটির গেটের কাছে আসতেই শোভন, সায়ন আর সামিউল সামনে এসে দাঁড়ায়। হাই আবির ভাইয়া, কেমন আছো? ভালো। নিলয় ভার্সিটির মধ্যে প্রবেশ করে। দূর থেকে নিশিকে সে দেখতে পায়। নিলয়দের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় নিশির দিকে ভালোভাবে লক্ষ্য করে। কেমন যেন নিশিকে তার চেনা চেনা লাগছে। কোথায় সে এর আগে থেকে দেখেছে সে নিশিকে? বহুদিনের পরিচিত কেউ হবে। কেমন আছেন মিস্টার আবির? নিলয় কিছু বলে না। নিশির দিকে কিছু সময় তাকানোর পর সোজা হেঁটে চলে যেতে থাকে। নীল রঙের বাড়িটা আজ বেশ ফাঁকা লাগছে। চারদিকে যেন একদম আদি শূন্য ভর করেছে। লোলক দৃষ্টিতে নিলয় কিছুটা সময় বাড়ির আশেপাশেই তাকায়। এই বাড়িতে অনেক দিন হলেও সে আসে না। আসলেও মাত্র এক রাতের জন্যই সে আসে। সকাল হলেই চলে যায়। প্রিয় রুমটাতে যেয়ে বিছানার নিচে থাকা .542 ক্যালিভারের পিস্তলটি হাতে নেয়। নিজের কপালে লাগিয়ে বহুবার ট্রিগারে চাপ দিতে চেয়েছে নিলয়, কিন্তু পারেনি। কেন পারেনি নিলয়? তার উত্তর আজও সে মিলাতে পারেনি। বিছানায় এক এসে ধপ করে বসে পড়ল ও। মাসুদ, রাফাত আর সিয়াম সোফাতে বসে নিলয়ের উদ্ধৃত মন খারাপের অধনায় তাকিয়ে আছে। নিলয় কিছু একটা বলতে যাবে, তার আগেই মাসুদ বলল, ভাইয়া, তোমাকে আর এখানে আসতে দেবো না। তুমি এখানে আসলে কেমন যেন চুপচাপ হয়ে যাও। ভাইয়া, ভাবি যে এমন করবে কে জানতো। এসব বাদ, চলো পুরো শহরটাকে আগন্তুকের মতো জ্বালিয়ে দেই, রাজত্ব করি চলো। নিলয় কিছু বলে না। ওদের দিকে তাকাতেই ওদের পিছনে থাকা দেয়ালে নেহার সেই খরগোশ ছানা ধরে রাখার ছবিটা নিলয় চোখে পড়ল। চোখের পলকেই বাধাগ্রস্ত করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে আসলে কেমন যেন হালকা লাগে। না, লাগে না। এখানে আসলে তুমি নেয়া ভাবির কথা খুব করে মনে করো। ওর সাথে কাটানোর সময়গুলো তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। প্লিজ আর আসবে না। যা হয়েছে সেটা না হয় বাদ দাও। মাসুদের কথা শুনে নিলয় হাসে। কাছের মানুষ বলতেই মাসুদ, রাফাত আর সিয়াম ছাড়া ওর কেউ নেই। আর সামনেই ঢাকা সিটি মেয়র নির্বাচন। সেখানেই নিলয় মাসুদকেই সিলেক্ট করেছে নির্বাচন করতে। নিলয় কিছুক্ষণ পায়চারি করতে করতেই থেমে যেয়ে বলে, ঢাকা ভার্সিটিতে কেউ আমাকে চিনতে পারেনি তো? না ভাইয়া। তোমার গেট আপ আলাদা একদম। ওখানে যাওয়ার কারণটা তো জানিস। নীলাদ্রিকে খুঁজে বের করা। আমি জানি ও ওই ভার্সিটিতেই পড়ে। রাকিবের মাধ্যমে জেনেছিলাম। অবশ্য এই ব্যাপারটা নেহাও আমাকে বলেছিল। যদি ওকে পেতে চাই তাহলে ওই ভার্সিটিতেই যেতে হবে। আর সেই কারণেই আমি ওখানে যাচ্ছি। কিন্তু রফিক ভাইয়ের জন্য মনে হয় ঝামেলা বাঁধতে পারে। নিলয় কিছুক্ষণ থামল। এই ঘরটাতে অনেকগুলো নেহার ছবি লাগানো আছে। সবগুলো এক এক করেই দেখতে লাগলো। ওর হাসি মিশ্রিত ছবি। কি অবলা লাগছে তাকে। কিন্তু কে জানতো এই মিষ্টি হাসির পিছনে লুকিয়ে থাকবে এমন একজন। নিলয় মুচকি হাসল। সবাই ওর হাসির দিকেই তাকিয়ে আছে। কেন সে এভাবে হাসছে কেউ তা জানার চেষ্টাই করছে না। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থেকে ওদের দিকে মুখ করে বলতে লাগলো, তোদের কেউ কি নাফিসকে মেরেছে? কই না তো ভাইয়া। আমাদের গ্যাংয়ের মধ্যে একটু বেপরোয়া হলো রুদ্র। তোমার অপমানও একদমই সহ্য করতে পারে না, কিন্তু সেও বলছে নাফিসকে মারেনি। তাহলে কে আছে? কে হতে পারে নাফিসকে এভাবে মারবে? তাও আবার রফিক ভাইয়ের লোক নাফিস। আমাদের মতো গ্যাং তার নিশ্চয় আছে। সাহস না থাকলে সে কিন্তু এমন করবে না। ভাইয়া, মানতে হবে কেউ তো আছে। তবে কি এই শহরে নতুন কোনো গ্যাং আছে?
হতে পারে নীলাদ্রি মেরেছে। না, নীলাদ্রি এসব খুনের মধ্যে জড়াবে না। ও এমন একজন মাইন্ড গেমার যে শত্রুদের সাথে খেলতে ভালোবাসে। গ্যাংকে পরে দেখব, আগে নীলাদ্রিকে খুঁজি, প্রথম থেকে রহস্যগুলো খোলার চেষ্টা করি। প্রথমে আগন্তুক হিসাবে আফরিন আসে। কিন্তু এইসবের মূলে আফরিন ছিল না, তাকে শুধু সন্দেহ করা হয়েছিল। আশরাফ সাহেব চলে যাওয়ার আগেই একটু কুলু দেয় নীলাদ্রি বলে, আমরা সেই নীলাদ্রিকে খুঁজে বেড়াচ্ছি। সেই নীলাদ্রিকে আমি নাকি বেশ ভালো করেই জানি, কিন্তু কে সে তাকেই ঠিক সঠিকভাবে চিনে উঠতে পারছি না। আফরিনকে তুলে আনা হয়, সে প্রথম কিছুটা নীলাদ্রির ব্যাপারে বলে। আর এই নীলাদ্রি এমন একজন যারা আমাদের শত্রু তাদেরকে সহজভাবে খুঁজে দিচ্ছে, এবং সে ইনডিরেক্টলি বলতে চাচ্ছে যে তাকে যেন মারা হয়। আর আমরা শত্রুদের ধরে মেরেও ফেলেছি, রাকিব ভাইকেও মেরে ফেলেছি। নেহার সাথে বিয়ের পার্টিতে মাহি নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। ওই মেয়েটার সাথে ভার্সিটির এই নিশি নামের মেয়েটির অনেক মিল খুঁজে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, নেহা ভাবি তো সবই জানতো, তাহলে কেন আমাদের বলেনি? আর কেনই বা এমন করলো? বাদ দে এখন। নেহা ভাবি বলেছিল নীলাদ্রিকাকে পেতে হলে ভার্সিটিতে যেতে হবে, তার মানে নীলাদ্রি ওই ভার্সিটিতেই আছে। গোয়েন্দার মতো নিলয় পিছনে হাত দিয়ে কয়েকবার পায়চারি করলো। মাসুদের দিকে তাকিয়ে বলল, কাল থেকে তোরা খোঁজ নিবি নাফিসকে কে মেরেছে, আর আমি খোঁজ নেব নীলাদ্রির। আচ্ছা, তবে তুমি সাবধান থাকবে, নীলাদ্রি হয়তো জানে না তুমি ভার্সিটিতে আসছো। নিলয় গুটি গুটি পায়ে হেঁটে ভার্সিটিতে প্রবেশ করে। নিশি নামের মেয়েটি সামনে এসে দাঁড়ায়। নিলয় চোখ তুলে খানিকটা তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই নিশি বলে, আবির সাহেব, এত অ্যাটিটিউড কেন? নিলয় দাঁড়িয়ে যায়। নিশির দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। নিলয় কিছু বলতে যাবে, তখনই সে দেখতে পায় একটি জিপ করে কয়েকজন ছেলে আর একজন বাইকে করে ভার্সিটিতে প্রবেশ করছে। ভার্সিটি সবাই বলতে গেলে সব ছেলে ওদের দিকে দেখে ক্লাস থেকে দৌড়ে চলে যেতে লাগলো। নিলয় কিছুটা সময় অপরিচিত লোকগুলোর দিকে তাকিয়েই রইল। হারামিগুলো আবার আসছে। নিশির দিকে তাকালো নিলয়। নিশির মুখ থেকে এমন কথা শুনে খানিকটা অবাক হয়। তার মানে এরা ভার্সিটির পরিচিত লোক, কিন্তু তাদেরকে এইভাবে কেন বলা হচ্ছে নিলয় তা জানে না। নিলয় নিশির সামনে থেকে চলে আসে কয়েক ধাপ। তখনই বাইকে বসা ছেলেটি নিশির চারপাশে ঘুরে চক্কর মারতে থাকে। নিশি, দেখ আরিফ, ভালো হবে না কিন্তু, যেদিক দিয়ে আসছিস সেদিক দিয়েই চলে যা। নিলয় ঘুরে তাকায়। আরিফ নামে ছেলেটি বাইক থেকে নামে। জিপটাও থেমে যায়। আরিফ বাইকে থেকে নেমে একটা সিগারেট চালায়। তারপর নিশির দিকে তাকিয়ে বলে, আমাকে কি বলেছিলি মনে আছে তোর? আরিফ, তুই আমার সামনে থেকে যা বলছি। আরিফ আর নিশি সেম ক্লাস, কিন্তু আরিফ হচ্ছে এই ঢাকা শহরের সব চাইতেই পরিচিত একটি মুখ। কারণ আরিফ একসাথে রাজনীতি করে, আবার বেশ উচ্চ পদস্থ মাস্তানও বটে। নিশিকে সে ভালোবাসতে চায়, কিন্তু নিশি তার কোনো সুযোগই দেয় না। এর কারণ আরিফ জামা কাপড়ের মতো মেয়ে বদল করে। আরিফ আবারও বলে, তুই না বলেছিলি তোকে ভালোবাসি বললে এর ফল ভালো হবে না? তাহলে শোন, আমি তোকে ভালোবাসি আর তোকে তুলে নিয়ে যেতে চাই। তোর বাপ নয়ন চৌধুরী আর তোর ভাই শরীফ চৌধুরী না আমার কিচ্ছু করতে পারবে না। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে। আরিফের কাছ থেকে শোনা নাম দুটোর থেকে নিলয় অনেক আগেই পরিচিত, কিন্তু ওনাদের সাথে নিলয়ের কোনো দিন কথা হয়নি। কেবল আশরাফ সাহেবের মুখ থেকেই দুজনের কথা শুনেছিল। সিআইডি অফিসার শরীফ চৌধুরী আর সাংবাদিক নয়ন চৌধুরী, দুটো নাম বেশ পরিচিত নিলয়ের কাছে। আর এই দুটো নাম জড়িত আছে নীলাদ্রি নামের সেই আগন্তুক মেয়েটির সাথে। তার মানে নিলয় দুয়ে দুয়ে চার ভেবেই নিশির দিকে এগোতে থাকে। আরিফ নিশির হাত ধরতেই নিশি বলে, দেখ আরিফ, শত্রুতা তোর আর আমার। এখানে না আমার বাবা না ভাই আসবে। ভালোভাবে বলছি, আমার থেকে দূরে থাক, না হলে কি? মেয়ে মানুষ এত দেমাগ নিয়ে চলা ঠিক না। না হলে তোকে কিন্তু তোর এই রূপের অহংকারের ফল পেতে হবে। আরিফ, হাত ছাড়। আরিফ নেহার হাত বেশ শক্ত করেই ধরে। নিলয় পাশে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে আরিফ কিছু সময় তাকিয়ে থেকে বলে, আব্বে, তুই কে?
কি হলো, কথা বলিস না কেন? বোবা নাকি? ও, মেয়েটার জন্য দরদ জমেছে নাকি? ওই জিশান, দেখ নায়ক আসছে। শালাটাকে বানা, আমি ওরে দেখছি। জিপ থেকে ছেলেগুলো নামতেই সবাই শুনতে পায় একটি হুইসেল। গেটের দিকে তাকিয়ে দেখে দুটো জিপে করে 17-18 জন পুলিশ ভার্সিটিতে প্রবেশ করছে। আরিফ নিশির হাত ছেড়ে দেয়। জিসানও থেমে যায়। আরিফ নিশি আর নীলার দিকে রাগি চোখে তাকিয়ে থেকে কয়েক মিনিট পুলিশগুলো চলে এসে ওদের ঘিরে দাঁড়ায়। আরিফের দিকে তাকিয়ে নিশি বলেই, তোকে না বলেছিলাম আমার হাত ছাড়, কথা শুনলি না? পক্ষে তো আমি পরে। সবাই ভার্সিটির গেটের দিকে তাকায়। কালো রঙের বড় একটি গাড়ি ভার্সিটির মেইন গেট ক্রস করে নিলয়দের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ড পরেই গাড়িটার সামনে তাদের থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে কালো স্যুট টাই পরা একজন ব্যক্তি নামলো। নিলয় নিশির দিকে তাকায়। নিশি মুচকি হাসে। নিলয় লোকটাকে বেশ ভালো করেই চেনে। সিনিয়র সিআইডি অফিসার শরীফ। ছদ্মবেশী নিলয়কে এইখানে কেউ না চিনলেও নিলয় কিন্তু সবাইকে চেনে। অফিসার, এটাকে নিয়ে যান। শরীফ সাহেব কথা মতো পুলিশেরা আরিফকে নিয়ে চলে যায়। নিশি এসে শরীফকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কে ফোন দিল? তোর উপর আমার নজর থাকে সব সময়। কেউ ফোন দেয়নি, নিজেই এসেছি। তুমি পারো বটে ভাইয়া। তো ছেলেটাকে? নিলয় এতক্ষণ হাবার মতো সেখানেই দাঁড়িয়েছিল, তাই শরীফ সাহেব নিলয়ের দিকে তাকিয়ে কথাটি বলল। নিলয়া ছুট করে সব কিছু পেয়ে যাবে ভাবতেই পারেনি। নীলাদ্রিকে খোঁজার সে কতটাই না চেষ্টা করেছে, অথচ সেই নীলাদ্রিকে আগেই চিনত, আগেই তার সাথে পরিচিত ছিল। খুব বুদ্ধিমান মেয়েটা, কিন্তু এইভাবেই ধরা দেবে নিলয় তা ভাবতেই পারেনি। ও ভাইয়া, ওর নাম আবির, নতুন এসেছে, খুবই ভালো ছেলে, কথা কম বলে। আরিফ যখন আমার সাথে ঝামেলা করছিল তখন ও এগিয়ে আসে। হ্যালো, দেখে তো মনেই হয় না তুমি আরিফের মতো ছেলের সাথে ফাইট করতে পারবে। তোমার যা লুক, তাতে করে মনে হয় বড় জোর মশা মারতে পারবে। সরি, মজা বললাম, তবে এটা সত্য। কিন্তু তোমার দেখে মনে হয় না তুমি সত্যি আরিফের সামনে এসেছিলে আমার বোনকে বাঁচাতে। নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসির কারণ শরীফ সাহেবের কথা। কারণ এই শরীফ সাহেব তো আর জানেন না এই নিলয়কে। ওরকম আরিফ কেন, এরকম সিআইডি অফিসারও কখন যে মাটিতে পড়ে থাকবে তা কেউ জানে না। নিলয়ের সাথে কিছুটা সময় কথা বলে বিদায় নেয় ওরা। নিলয় ক্যাম্পাসের মধ্যে কাছে নিচেই বসে পড়ে। নিলয় হাসে, তবে শব্দহীন হাসি, যা সবাই দেখলেও শব্দ শুনতে পারবে না। নীলাদ্রিকে সে পেয়েছে, এবার পালা নেহার। কিন্তু এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমার সাথে কেন এমনটা করলে? আমি কিছুই করিনি, সবটা তোমার ভাগ্য। ভাগ্য? আমার ভাগ্য আসলেই দুর্ভাগ্য, কিন্তু তুমি কেন এমন করলে? এসব বাদ, তোমাকে মারিনি কারণ তোমাকে ভালোবাসি। ধরফর করে ঘুম থেকে উঠে পড়ে নিলয়। বিছানায় আধা ফাঁকা জায়গাতেই হাত দিয়ে নেহাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করলো নিলয়। তারপর খট করে উঠে টেবিলে থাকা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। এরপর কিছুটা সময় লাগলো নিলয় যে নেহাকে নিয়ে স্বপ্ন দেখছিল তা বোঝার জন্য। জোরে এক নিঃশ্বাস ছেড়ে দিয়ে ফোনটা বের করে। স্ক্রিনে নেহার হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে থেকে মনে করার চেষ্টা করতে লাগলো নেহা নিলয় ছেড়ে যাওয়ার ঘটনাগুলো। নেহা দাঁড়িয়েছিল বেলকনিতে বৃষ্টি আসার অপেক্ষায়। নিলয়ের হাত ধরে বৃষ্টিতে ভিজবে তারা। নেহাকে অবাক করে দিয়ে সেদিন ঝুম বৃষ্টি আসে প্রকৃতিতে। নেহা একই বৃষ্টিতে ভিজলেও নিলয়কে নিয়ে এর আগে কোনোদিন সেই বৃষ্টিতেই ভেজেনি। নিলয় বেলকনিতে এসে দাঁড়ায়। নেহার হাত ধরে সেদিন বৃষ্টিতে ভেজে। অনেকটা সময় বৃষ্টিতে পানিতে গা ভাসিয়ে ভালোবাসার স্মৃতি বিস্তরণ করে। সারা দিনের বৃষ্টিতে ভালোবাসা বিলাসের পর ফিরে আসে বাড়িতে। সেদিন রাতটা ছিল নিলয়ের যেন স্বপ্নের রাত। নিলয় খুব কাছাকাছি আসে নেহার। সেদিন রাতে নিলয় যেন বেশ আরামেরই ঘুমিয়ে থাকে। ভোর রাতের দিকে হঠাৎ নিলয় শুনতে পায় মাইকের শব্দ। হাড়মোড়া ভেঙে চোখ মেলে সামনের দেয়ালে থাকা দেয়ার ঘড়িটার দিকে চোখ যায় নিলয়ের। তখন রাত 4টা বাজে। সারা রাত ভালোবাসা মিশ্রিত দুজন মানুষ গল্প করে খানিকটা আগেই ঘুমিয়েছিল।
নিলয়ের চোখে তখনও খুবই রেশ লেগে আছে। নিলয় আবারও শুনতে পায় হার্ড মাইকের শব্দ। কেউ যেন বিকট শব্দে বলছে, নিলয়, পালানোর চেষ্টা করো না, পুলিশ তোমাকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে, জলদি বাইরে এসে আত্মসমর্পণ করো। নিলয় বেশ কিছু সময় অবাক হয়ে চারিদিকে ভালো করে দেখতে থাকে। এক মুহূর্তের জন্য নিলয় ভেবে নিয়েছে সে কোনো নতুন জায়গাতে এসেছে কিনা। চেনা জায়গাটাও কেমন যেন তার কাছে অচেনা লাগতে শুরু করেছে। বিছানা ছেড়ে জানলার দিকে যায় নিলয়। জানলার কালো পর্দা হালকা তুলে তাকিয়ে দেখে বাড়ির সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। কিছু সময় বোবা হয়ে দাঁড়িয়ে নিলয় নিজেই মনে মনে বলে ওঠে, আমার বিরুদ্ধে তবে কি নীলাদ্রি সব প্রকাশ করে দিল? কিন্তু এভাবে সে প্রকাশ করবে ভাবতেই পারিনি। নেহাকে এক্ষুনি সরিয়ে ফেলতে হবে। এতগুলো ভাবতেই ভাবতেই নিলয় বিছানার দিকে তাকায়। এতক্ষণ নেহা সেখানেই ঘুমাচ্ছিল, কিন্তু নিলয় দেখে সেখানে কেউ নেই। নিলয় কোনো কথা বলে না। বিছানায় থাকা বালিশের পাশেই ফোনটা হাতে নিয়ে মাসুমকে কল দেয়, কিন্তু ফোনটা বেঁচে চলেছে তবুও কেউ রিসিভ করে না। একে একে রাফাত, সিয়াম সবাইকে কল দেয় নিলয়, কিন্তু কেউ রিসিভ করে না। নিলয় যেন কথা মৃত চাহনি দিয়ে আবারও জানলার কাছে যেয়ে দেখতে পায়, আবারও শুনতে পায়, নিলয়, জলদি আত্মসমর্পণ করো। নিলয় বিছানার কাছে এসেই পিস্তলটি বের করে। তখনই শুনতে পায় দরজায় কড়া নড়ার শব্দ। ঠক ঠক ঠক। নিলয় চমকে ওঠায়। হাতে পিস্তলটি সেট করে একবার ভাবলো দরজার সামনেই কোনো পুলিশকে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্ল্যাকমেল করে এখান থেকে বের হবে। আবার ভাবলো যদি তারা সবাই দরজা জানলার সাথে সাথে গুলি করে। নিলয় কিছুক্ষণ পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে। ঘড়িটার দিকে চোখ যায়। শান্ত মস্তিষ্কের মানুষটা কেমন যেন অশান্তভাবে রুমের মধ্যেই পাচারি করছে। ঘড়িতে তখন 5টা বাজে, একদম কাক ভোর। নিলয় ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। আস্তে করে দরজা খুলতেই দেখে 4 জন পুলিশ পিস্তল নিয়ে নিলয়ের দিকেই তাক করে দাঁড়িয়ে আছে। বেশ খানিকটা দূরে। নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই পিছন থেকে কেউ নিলয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়ায়। নিলয় ঘুরতে যাবে, তখনই 4 জন পুলিশ এসেই নিলয়ের হাত থেকে পিস্তল নিয়ে নেয়। তারপর সেই 4 জন পুলিশ সিলিট করে দাঁড়িয়ে থাকে সেখানে। নিলয় সামনে তাকিয়ে হাবার মতো এসব দেখতে থাকে। পিছন থেকে পিস্তলটি নামিয়ে নেয় কেউ একজন। নিলয় সেদিকে ঘুরে তাকায়। পিছনে তাকাতেই নিলয়ের যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। যাকে সে এভাবে কোনোদিনও কল্পনাও করেনি সে আজ নিলয়ের সামনেই দাঁড়িয়ে আছে, তবে নতুন এক রূপে। গায়ে শার্ট আর প্যান্ট পরা, চুলগুলো বেশ গুছিয়ে বাঁধা। নিলয় একবার আস্তে করে ডাক দেয়, নেহা। নেহা মুচকি হেসে ওঠে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, কি করব? দেশের সবচাইতে বুদ্ধিমান মাস্তানদার রাফিয়ানকে যে ধরার দায়িত্ব সবচাইতে বুদ্ধিমান ক্রাইম ব্রাঞ্চের অফিসার নেহা আহসানের ওপর দেওয়া হয়েছে। আমি যে একজন পুলিশ এটা আমার পরিবারও কোনোদিন জানে না, আর সেটা তুমি কি করে জানবে মিস্টার রাফিয়ান? নিলয় ঠিক কী বলবে খুঁজে পাচ্ছে না। পায়ের পাতা থেকে যেন মাটি সরে গেছে। নিলয়ের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। সারা শরীর কেমন যেন কেঁপে উঠল ওর। গায়ের লোমগুলো অজান্তেই দাঁড়িয়ে গেছে। বারবার নিলয়ের মাথায় একটাই প্রশ্ন উঠতে লাগলো, কেন এমন করলো? কেন তাহলে ভালোবাসা নামক প্রজাপতিকে নিয়ে খেলা করলো? কেন এত নাটক করলো? নিলয় প্রশ্নগুলো করে না। আসলে নিলয়ের গলা দিয়ে কথা বের হচ্ছে না। তবুও কেন জানে না নেহা সেই প্রশ্নগুলোই ঠিকঠাক বুঝে নিয়েই বলতে পারলো, জানি এখন হয়তো ভাবছো কেন এত কিছুর পর তোমাকে ধরলাম। আসলে নীলাদ্রি হলো আমার ইনফরমার, আর ও তোমার এক সময়ের আত্মীয় ছিল। নেহা থামে। নিলয়ের চোখ দিয়ে কখন যে পানি পড়িয়ে পড়তে লাগলো নিলয় তা টেরই পায়নি। নিলয়ের পাশে 4 জন পুলিশ পিস্তল হাতে নিলয়ের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় যেন আজ কেমন চুপসে গেছে, তবে পিস্তলের সামনে দাঁড়ানোর জন্য না। নেহার এমন রূপ দেখে নেহার দিকে নিলয় তাকায়। নেহা বলে, প্লিজ এখনই এত কান্নার দরকার নেই। আর নিলয়, আই মিন দ্য গ্রেট মিস্টার রাফিয়ান, কাঁদলে কেমন যেন বেমানান লাগছে। তোমার চোখে কান্না নয় হিংস্রতা মানায়, যা তোমাকে খুন করার সময় দেখা যায়। কি অবাক হচ্ছ নিশ্চয়ই? নেহা হাসতে থাকে।
শব্দহীন হাসি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের মাঝে যেন সব ধরনের শূন্যতা এসে ভর করেছে। যাকে প্রচণ্ড বিশ্বাস করতো নিলয়, সে মেয়েটা আজ পুলিশের হয়ে সামনে দাঁড়িয়ে আছে। নিলয় কখনোই তা কল্পনা করেনি। নেহা আবারও বলে, আমি সবটাই জানি, কেবল জানতাম না তোমার মাস্তানিতে আসার গল্পটা, জানতাম না তোমার মিমিকে মারার গল্পটা। তবে এটা জানতাম তোমার সাথে মিমি জড়িয়ে আছে। ও ছিল আমার জুনিয়র অফিসার। আচ্ছা থাক, একটু পরেই সব খুলে বলি। এখন তোমার সাথে একটু প্রেম করা যাক মিস্টার রাফিয়ান। নেহা কথাগুলো বলে আবার হাসতে থাকে। নিলয় পাটা যেন কেমন অস্থির হয়ে কাঁপতে থাকে। ভয় নয়, কেমন যেন গুজবাম হয়ে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। নিলয় অনেক কিছু বলতে যেও কিছুই বের হচ্ছে না মুখ থেকে। আকস্মিক অবাকতায় নিলয়ের কথা যেন একদমই হারিয়ে গেছে। কেবল মনে মনে অনেক রকমের কথা সাজাতে থাকে নিলয়, কিন্তু উত্তেজনায় তা সবটা যেন বেখাপ্পা হয়ে যাচ্ছে বারবার। কিশোর গচ্ছিত সিংহকে যেন লড়াইয়ের হারানোর পর সবাই মিলে জোর করে কেটে নেওয়া হয়েছে তার গর্বের কেশর। সে না পারছে তার জাতির সাথে থাকতে, না পারছে একা হতে। নিলয়ের অবস্থাটাও ঠিক একই রকম। নিহার দিকে বিদঘুটে দৃষ্টি দিয়ে তাকায় নিলয়। যা কোনোদিন এমন করবে নিলয় তা ভাবেইনি। কখনোই নেহার দিকে সে এইভাবে তাকায়নি। নিলয়ের তাকানোর মাঝে ছিল ভালোবাসা আর মায়া, যা নেহার জন্য সর্বদাই উচ্চ ছিল। কিন্তু আজ নেহা হাসতে হাসতে বলে, ভেতরে আসো মিস্টার নিলয় সাহেব। নিলয়ের পা যেন চলে না। পেছন থেকে 4 জন পুলিশ নিলয়ের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। তারপর নেহাকে সিলুট করে ওরা চলে যায়। নেহা বিছানার ওপর থাকা নিলয়ের সিগারেটের প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে। নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। নেহা একটা সিগারেট জ্বালায়। নিলয় হাঁ হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। যে মেয়ে দুধ খেতে চাইতো না, আর আজ সেই মেয়ে নিজেই সিগারেট জ্বালিয়ে নিজের ঠোঁটে রেখে টানতে ব্যস্ত। নেহা আরেকটা সিগারেট জ্বালিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে বলে, এই নাও খাও, তুমি তো সিগারেট খাও, নাও এটা। ওপস, তোমার তো হাতেই খোলা নেই। যাকগে আমি খাই, আর তুমি গল্প শোনো। নেহার মুখে হাসিটা নিলয় আর এক মুহূর্তও সহ্য করতে পারছে না। আজ যেন নিলয়ের সব শক্তি নেহা নামের মেয়েটি কেড়ে নিয়েছে। নেহা আবার বলে, প্রায় রাতেই দেখতাম তোমাকে কালো কোট পরে বাইরে যেতে। তোমার কাছে থাকতো পিস্তল, আর আমি তখনই নীলাদ্রিকে বলতাম খোঁজ নিতে। সেই বলতো তুমি কখন কাকে কিভাবে মার্ডার করতে। যখন তুমি বাড়িতে আসতে তখনও জেগে থাকতাম আমি। তোমার প্রতিটা পদক্ষেপে আমার চেনা। তুমি লুকিয়ে পিস্তল রাখতে পারো, আর আমি কেন পারবো না পরিচয় লুকিয়ে রাখতে? তোমার বাড়িতে বসেই সব কিছু জানতাম আমি। তোমার ব্যাপারে উপর লেভেলে যেভাবে আমাকে বলা হয়েছিল, তোমাকে দেখার পর মনে হয়েছিল আসলে তুমি ঠিক ওরকম না। ভয়ঙ্কর একজন মানুষ হিসেবে তোমাকে জানতাম, কিন্তু তোমাকে দেখে প্রথমেই ভেবেছিলাম ইউ আর এ চকলেট বয়। বাট তুমি সেরকম নও। তোমাকে অনেক পুলিশ আগেই ধরতে, কিন্তু তোমাকে প্রমাণের অভাবে ধরতে পারতো না। তবে আজ প্রমাণ আছে, সাক্ষী আছে। জানো সে কে? সে হলো নীলাদ্রি। তোমার ক্রাইমের সব প্রমাণ ওর কাছে আছে, আর ও আজই আমাকে সব দেবে। তাই আর দেরি করলাম না, তোমাকে ধরেই নিলাম। নিলয় হাসল। চারপাশে সকালের আলো উদয়মান হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। নিলয়ের হাসির দিকে নেহা তাকিয়ে একটু অবাকই হয়। এমন অবস্থায় কেউ হাসতে পারে নিলয় নেহার তা জানাই ছিল না। নিলয় বলে, আমাকে মেরে ফেলাও। কেন? আমি বেঈমানদের বাঁচিয়ে রাখি না। আগে তুমি বের হও। বের তো হবই, তার আগে জানতে চাই সবটুকু কেন এমন করলো। নেহা উঠে পায়চারি করে কয়েকবার। নিলয়ের সাথে তার পরিচিত বেশ কয়েকদিন, কিন্তু নিলয়ের এই হাসির সাথে নেহা একদমই পরিচিত নয়। নেহা এই কদিনই জেনেই নিয়েছে নিলয় কারণ ছাড়া হাসে না। তাই নিজেকে সংযত রেখে পকেট থেকে ফোন বের করে নীলাদ্রিকে কল দেয়। নীলাদ্রির সাথে কথা বলে কনফার্ম হয়ে নেয়। তারপর শান্তভাবে বসে নেহা বলে, সবটাই বলবো তোমাকে। তোমার সাথে তো কথাও হবে না আর।
তাই সব কিছু গোপন রেখে কী লাভ? তাহলে বলেই ফেলি। অবশ্য স্যারকে বলেছিলাম তোমাকে দুপুরে নিয়ে যাব, হাতে অনেকটা সময় আছে, কিছুক্ষণ না হয় তোমার সাথে গল্প করে কাটিয়ে দেই। শোনো তাহলে। নেহার দিকে তাকিয়ে থাকা নিলয় তার ভালোবাসা নামক অধরা দৃষ্টিতে। নিলয় চাইলেও নেহাকে এখনো ঘৃণার দৃষ্টিতে দেখতেই পাচ্ছে না, কিন্তু সামনে বসে থাকা মিষ্টি চেহারার মেয়েটি নিলয়ের দিকে দিব্যি তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে। নেহা বলে, লাবিদ হাসান হচ্ছেন ক্রাইম ব্রাঞ্চের প্রধান অফিসার। যখন লাস্ট সেমিস্টারে আসি তখন খুব বেপরোয়াভাবে চলাফেরা করতাম। একদিন সন্ধ্যায় রাত হবে, আমি আর মিমি দুজনে নিজের ঘরে ফিরছিলাম। যখন বিশ্ববিদ্যালয়ের মেন রাস্তা ক্রস করে কিছুটা ফাঁকা রাস্তায় আসি তখন কারো চিৎকার শুনতে পাই। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই মানুষজন খুব একটা ছিল না বললেও চলে। যখন সেই চিৎকারের রহস্য উদ্ঘাটন করতে যাই তখনই সেখানে যে দেখি ময়লা যাওয়ার ড্রেনে কেউ পড়ে আছে। আমি আর মিমি খানিকটা অবাক হই। লোকটা বারবার মৃদু চিৎকারে বলছিল, কেউ আছেন, আমাকে একটু সাহায্য করুন। লোকটাকে কোনোদিন দেখিনি, আমরা চিনিও না। গায়ে ছিল পুলিশের পোশাক, তাই প্রথমে মনে করে নিয়েছিলাম পুলিশের ঝামেলাতে জড়ানো কোনো দরকার নেই, কিন্তু লোকটার আত্মচিৎকার আমাকে কেমন ভাবিয়ে তোলে। ওনাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যাই। এরপর ধীরে ধীরে লোকটি সুস্থ হয়। প্রতিদিন একবার করে লোকটাকে দেখতে যেতাম। পরে নাম জানতে পারি লাবিদ হাসান, ক্রাইম ব্রাঞ্চের প্রধান উপদেষ্টা। তারপর জানতে পারি এভাবে রাস্তায় পড়ে থাকার কারণটা। জানতে চাও নিলয়, তিনি কেন গুলি খেয়ে পড়েছিলেন? নেহা থেমে যায়। নিলয় বোকা চাহনি নিয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় জানে পরের গল্পটা, কারণ লাবিদকে নিলয়ের লোকেই গুলি করেছিল। তার কারণ ছোট নয়, লাবিদ হাসান নতুন জয়ে পড়েছিল ঢাকাতে, আর সেই এসেই সব রকম ঝামেলা শুরু করে দেয়। প্রথমেই লাবিদ নিলয়ের গ্যাংয়ের সাথে ঝামেলাতে জড়িয়ে পড়ে। একসময় নিলয়ের লোক লাবিদকে গুলি করে রাস্তায় ফেলে আসে। নেহার দিকে তাকায় নিলয়। নেহা বলে, নিলয় হাসানকে তখন জানতাম না, ওনার মুখে শুনতাম তোমার কথা। তোমার লোকেরাই ওনাকে গুলি করে, তুমি নাকি কাউকে জেনে শুনে মারোই না। কিন্তু তোমার লোকেরা তো শোনে না। প্রতিদিন ওনার থেকে তোমার গল্প শুনতাম। একসময় ওনার পরিবারের সাথে আমার পরিচয় হয়। বলতে গেলে ক্লাসের নাম করে আমি ওনাদের বাড়িতেই কাটাতাম সব সময়। উনি আমাকে মা বলেই ডাকতেন। একদিন উনি বেশ খুশি হয়েই এসে আমাকে বলে, নিলয়কে ধরা পুরো বাংলাদেশ পুলিশের কাজ নয়, কারণ সে খুব চালাক আর চতুর, খুবই ভয়ঙ্কর। আমাদের আগেই সে 2 লাইন বেশি ভেবে পথ চলে। ওর সাথে মাইন্ড গেম খেলা দরকার। তাই আমিও আমার টিম সিদ্ধান্ত নিয়েছি, তুমি আর মিমি ক্রাইম বেঞ্চে যোগ দাও। তোমাদেরকে নিলয়কে ধরা মিশনে পাঠানো হবে। আর কেন হবে তাও বলছি, কারণ নিলয় কখনো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না, আর মেয়েদের উপর রাগও দেখায় না। আর জানোই তো, নারীর কাছে সব পুরুষ বন্দি। সো প্লিজ নেহা, আর কথা শোনো, সবটা তোমাকে বুঝিয়ে বলা হবে। নিলয় একটা আতঙ্ক, ও উচ্চ শ্রেণীর লোকেদের ধরে নিয়ে মেরে দেয়। জানি সেই সব লোকেদের সাথে নিলয় এমনি এমনি শত্রু করে না, সেই লোকগুলো ধোয়া তুলসী পাতা না। কিন্তু তবে ওপর থেকে চাপ আসছে। না তো নিলয়কে আমরা কোনো দিন ক্রাইম স্পটে দেখেছি, না কাউকে নিজেকে মেরেছে, না কেউ তাকে মারতে দেখেছে। যে দেখেছে সে কথা বলতে পারার অবস্থায় নেই, আর না সে এই দুনিয়াতে নেই। তাই প্লিজ তোমরা আমার কথা শোনো, তোমাদের দিয়ে সবটা হবে। ওনার কথা শুনে আমি আর মিমি অবাক হই। তারপর বহু রিকোয়েস্ট পরে আমরা দুজনে জয়েন করি। মিমিকে প্রথম তোমাকে ধরার জন্য পাঠানো হয়, আর আমাকে তখন নিয়োগ দেওয়া হয় তোমার উপরে একটি থিসিস তৈরি করতে। আর সেই সময় থেকে নীলাদ্রিকে আমি তোমার পেছনে লাগিয়ে দিই। সব কিছুই তো ঠিকঠাক চলছিল। মজার ব্যাপার কি জানো, আমাকে শুধুমাত্র তোমাকে ধরার জন্যই রাখা হয়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু মিমি ভুলটা করেই বসে তোমার সামনে চটজলদি নিজেকে পরিচয় দিয়ে। খুব কাঁচা ছিল মেয়েটা, আর সে কি করলো, তোমাকে ধরার বদলে তোমাকে মেরেই ফেলছিল প্রায়। আর তার উপর তোমার আহত না নিহত বডি তখন খুঁজে পাচ্ছিল না। এই কারণে আমরা কয়েকদিন খুব সাবধানে থাকি।
এরপর তুমি আবার ফিরে এলে, তারপর মিমিকে মারলে। আমরা আরও সাবধান হয়ে যাই, আর তোমাকে ধরার কোনো প্ল্যান কাজে আসছিল না। এক সময় জানতে পারি আমার আব্বুর সাথে তোমার বেশ সখ্যতা। ব্যাস, প্ল্যান পেয়েও গেলাম, কেবল সঠিক সময় আসছিল না। একদিন কাকতালীয়ভাবে সেই সময়টাও চলে আসে। বাড়ি থেকে বের হতেই তুমি নিজেই আমাকে তুলে নিয়ে এলে। তুমি আমাকে গাড়িতে তুলে আনছিলে ঠিকই, আর তোমার গাড়ির পেছনে পুলিশের গাড়িও ছিল, এটাও সত্য। তোমার প্রতিটা পদক্ষেপে আমি জানতাম। ধীরে ধীরে তোমার সাথে একদম সাধারণভাবে মিশে যাই। কেবল অপেক্ষাতে ছিলাম তোমার ব্যাপারে পুরো প্রমাণ কবে আমার হাতে আসবে। ব্যাস, সেটা আজই পেয়ে যাব, তাই তোমাকে ধরে নিতে হলো। নিলয় কোনো কথা বলে না, কেবল নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। নিলয় নিজেও জানে না কিভাবে তাকে ধরা হবে, আর কবি বা টপ মাস্তানির খাতায় নিলয়ের নাম সবার আগে উঠে থাকবে কে জানত। কিন্তু নেহাকে এভাবেই সে কখনোই কল্পনা করেনি। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, খুব ভালো মিস নেহা হাসান, আমি আবার বলছি, আমাকে মেরে ফেলো এক্ষুনি, না হলে আমি বেঁচে থাকলে সব কিছু শেষ করে দিতে পারি, এটা তুমি ভালো করেই জানো। আমাকেও শেষ করে দেবে? নিলয় কোনো কথা বলে না, নেহার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নেহা নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নেহা বলে, তুমি পারবে না আমাকে শেষ করতে, কারণ তুমি আমাকে ভালোবাসো। নিলয়, তোমাকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ এবার সব কিছু ছেড়ে দাও না প্লিজ। এই জীবন থেকে বেরিয়ে আসো, চলো না আমরা একসাথে বাঁচি। আমি তোমাকে যে অনেক অনেক ভালোবাসি, সত্যি ভালোবাসি নিলয়। হয়তো ভাবছো এত কিছুর পরও তোমাকে ভালোবাসি কথাটা বলছি কিভাবে। আসলে নিলয়, আমি মিস্টার রাফিয়ানকে নয়, একদম সাধারণ একটা ছেলে মিস্টার নিলয়কে ভালোবাসি। এটা হয়তো ভাবছো তোমাকে না ধরে অন্যভাবেও তোমার এই পথ থেকে বের করা কি যেত না? তা যেত, কিন্তু আমি যে দায়িত্বে বাঁধা। তুমি যেদিন নিজেই বলেছিলে সব কিছু ছেড়ে দিয়ে নতুনভাবে বাঁচবো, সেদিন আমার থেকে খুশি কেউ হয়নি জানো। ভেবেই নিয়েছিলাম তোমার সাথে বাকি সময় থাকার জন্য। আমিও এই দায়িত্ব থেকে বের হয়ে আসবো, কিন্তু তুমি কি করলা? আবার শুরু করলা। তোমাকে নিয়ে পারছি না নিলয়, তোমাকে যে বড্ড ভালোবাসি আমি নিজের থেকেও। প্লিজ তুমি ফিরে এসো না নিলয়। কথা দিচ্ছি আমি আইনের সহায়তায় তোমাকে বের করে আনবো, একসাথে বাঁচবো, তোমাকে ভালোবেসে সব সময় থাকতে চাই নিলয়। নিলয় কোনো কথা বলে না। কান্না মিশ্রিত নেহার দিকে নিলয় বেশ খানিকটা সময় ধরেই তাকিয়ে আছে। হয়তো নিলয় দেখতে চাচ্ছে তার রকম কত রকম ভাবেই মেয়েরা তাদের রূপটা বদলায়। নিলয় কোনো কথা না বলে উচ্চ স্বরতে হেসে দেয়। নেহা নিলয়ের হাসির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নেহা ঠিকই বুঝে নিয়েছে নিলয় আর তাকে বিশ্বাস করবে না, কিন্তু কি করবে সে? সেও তো একটা দায়িত্বে বাঁধা, আর নিলয়কে ভালোবেসে সে সব কিছু করতে পারবে। এটা কি নিলয় বুঝতে পারছে না? নিলয় হাসি থামিয়ে বলে, একটা সিগারেট হবে? দেখো নিলয়, পাগলামো করো না। আমি তোমাকে জানি, চিনি। বড় রকমের সিচুয়েশনেও তুমি মাথা একদমই ঠান্ডা রাখো, আর তুমি এমন অবস্থাতেও হাসবে না। তোমার হাসি অন্য কিছু মিন করে, যা আমি মানতে পারছি না। প্লিজ আমি যা বলছি তোমাকে সেটাই করো। তোমাকে ভালোবাসি নিলয়, কেন বুঝতেছো না তুমি? ভালোবাসা? এই নিলয় ভালোবাসাকে আর নিতে পারবে না। আমি আবার বলছি, আমাকে এক্ষুনি মেরে ফেলো, না হলে। না হলে কি? হ্যাঁ, খুব অ্যাটিটিউড তোমার। হ্যাঁ, যা ভালো তাই করো, কারো কথা শোনো না। কি ভাবো কি নিজেকে? কি সমস্যা কি তোমার বলবে? মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? পাগল আছো তুমি? ওকে, যাও, চলে যাও, না হলে মেরে ফেলো। আমি তোমার হাত করা খুলে দিচ্ছি। নেহা উত্তেজিত হয়ে সব কথা বলে, এমনকি নিলয়ের হাত করাও খুলে দেয়। নিলয় তখনও চেয়ারে বসে আছে। নেহা নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় বসা থেকেই উঠে দাঁড়ায়। নেহা জানে এখন নিলয় তাকে মারবে, আর না হয় এখান থেকে নেহার মাথায় পিস্তল লাগিয়ে পালিয়ে যাবে। কিন্তু নিলয় যে মানুষ, সে মরবে কিন্তু পালাবে না। নেহার ভাবনাকে অবাক করে দিয়ে,
নেহার ভাবনাকে অবাক করে দিয়ে নিলয় বিছনায় থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয়। তারপর আবার চেয়ারে বসে পায়ের পর পা তুলে টানতে থাকে। নেহা কেবল অবাক চোখে তাকিয়ে আছে। নিলয় সিগারেট টানতে টানতে বলে, ভয় নেই, তোমার দায়িত্বের কোনো ত্রুটি আমি রাখবো না। আমি পালাবো না, তোমাকে মারবো না। জানি মারবে না, রাফিয়ানেরও যে একটা মন আছে। তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি ঠিকই জানি, কিন্তু এখন তুমি জানো না আমিও তোমাকে ভালোবাসি, তোমার মতো করেই ভালোবাসি। নেহাকে অবাক করে দিয়ে আধা খাওয়া সিগারেট ফেলে দিয়ে নিজের হাতে হাত কড়া পরিয়ে নেয়। নেহা কিছু বলতে যেও পারে না, কেবল নেহার দিকে তাকিয়ে নিলয় একবার হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সকালের সূর্যের আলো নিলয়ের মুখে এসে পড়ে। আরিতা দৌড়ে এসে নিলয়ের কাছে, ভাইয়া তুমি? ভালোভাবে পড়াশোনা করবি, মা বাবাকে দেখে রাখিস, আর এসব কিছু যেন নানু নানি কেউ জানে না। আর চিন্তা করিস না, আমি আসবো আবার। শেষের কথাটা নিলয় নেহার দিকে তাকিয়ে বলে। নেহা কোনো প্রতি উত্তর দেয় না। বাইরে বের হতে চারপাশের সব পুলিশ নিলয়ের সামনে রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে তাকে তাক করতে থাকে। নিলয় হাসি দেয়। পুলিশের প্রিজন ভ্যানের সামনে রাফাত, মাসুম আর শ্যামকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখে মুখে রক্তের দাগ স্পষ্ট। তার মানে পুলিশদের মধ্যে এদেরকে কেউ মেরেছে। নিলয় যেতেই ওরা বসা থেকে উঠে দাঁড়ায়। ওদের হাতেও হাত করা পড়ানো। নিলয় গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদেরকে কোন অফিসার মেরেছে? ভাই নিলয় পাগলামি করো না প্লিজ। মাসুম, কে তোদের কে মেরেছে? মাসুম কোনো কথা বলছে না, কেবল দৃষ্টি ঘুরিয়ে একজন পুলিশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিলয় একটা হাসি দিয়ে বলে, চিন্তা করিস না, মুখটা চিনে রাখ, কয়েকদিন পরে যখন ফিরে আসবো তখন। নিলয় কথাটা শেষ করে না। পুলিশটা এসে নিলয়ের গালে চর বসিয়ে দেয় জোরে। মাসুম, রাফা, সিয়াম এগিয়ে আসতে চাইলেও তারা পারে না। নেহা রেগে বলে উঠল, অফিসার কি হচ্ছে? সরি ম্যাম, আমাকে মারার হুমকি দিয়েছে তাই। শাট আপ, আমার সামনে এরপর যদি এসব করেছো না তাহলে যাও সবাইকে গাড়িতে তোলো, আমি আর নিলয় আলাদাভাবে আসছি। কিন্তু ম্যাম। ভয় নেই, ও পালাবে না, আর পালিয়ে গেলেও আমি নিজেই এর জন্য দায়ভার নেব। যাও। মাসুমদের নিয়ে প্রিজন ভ্যানটি চলে যায়। সব পুলিশরা ওদের সাথে চলে যায়। কেবল রয়ে যায় নিলয় আর নেহা। নেহা নিলয়ের হাত কড়া খুলে দেয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। নেহা নিলয়ের গাড়িতে নিলয়কে নিয়ে বসে। সেখান থেকে সোজা গাড়ি চালিয়ে চলে আসে সেই নদীর পাড়টাতে। সেখানে দুজনের বহু স্মৃতি জড়িয়ে আছে। নেহা গাড়ি থেকে নেমে নদীর পাড়ে গাছের নিচে বসে পড়ে। শান্ত নদীর পানির দিকে তাকিয়ে থাকে নেহা। নেহা চোখ বেয়ে পানি যেরো সেই নদীর পানিতেই মিশে যাচ্ছে। নেহা না পাচ্ছে নিলয়কে এভাবে দেখতে, না পাচ্ছে দায়িত্বর সাথে বেইমানি করতে, যেখানে ভালোবাসা হয়ে গেছে এখন বিষের মতো। নিলয় ধীর পায়ে এগিয়ে আসে নেহার কাছে। কিছুটা দূরত্ব রেখেই বসে নিলয়। নেহা পাশে তাকায়। এমন দূরত্ব নেহা কখনো কল্পনা করেনি। নিলয় নদীর পানির দিকে তাকিয়ে বলে, তোমার মাঝে আজ যে গ্যাপটা দেখছো সেটা হচ্ছে অভিমান। অর্থাৎ মানুষ যখন প্রিয় মানুষটার সাথে অভিমান করে তখন তার সাথে তিনি হাত গ্যাপের মতো ভালোবাসা দূরে সরে যায়। কারণ এই অভিমান আর ভালোবাসা দুটোই কাছে টানে, আর কাছে টানার জন্য একটু গ্যাপ তো রাখাই যায়। নিলয় আর কিছু বলে না, সোজা গাড়ি নিয়ে বসে। নিজের ড্রাইভিং সিটে বসে নেহাকে ডাক দেয়। নেহা পুরো বোকার মতো চাহনি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কি বলল? নেহা তার হাগামাথা কিছুই বুঝতে পারছে না। কেবল বারবার নিলয়ের কথাগুলো নেহা ভাবছে এখনো। কি বললো? নেহার অস্থির মস্তিষ্ক এখন নিলয়ের টেরাবাঁকা কথাগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু নেহা কিছুই বুঝতে পারছে না। নেহা গাড়িতে যেয়ে বসে। নিজে ড্রাইভ করে গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর ক্রাইম ব্রাঞ্চের বড় অফিসের সামনে গাড়িটা থেমে যায়। নিলয় গাড়ি থেকে নামতেই অনেকগুলো পুলিশ নিলয়ের চারপাশে ঘিরে ধরে রাইফেল হাতে। নিলয় মুচকি হাসি দেয়। নেহা গাড়ি থেকে নেমেই বলে, অফিসার এসবের দরকার নেই, ও কিছুই করবে না। নিলয় সোজা অফিসের মধ্যে প্রবেশ করে। পিছনে নেহা। পুলিশ কর্মকর্তারা হয়তো এটা একদমই আশা করেনি। তারা সবাই ভেবে রেখেছে নেহা আগে আসবে নিলয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কিন্তু এসব তারা দেখছে উল্টো। নিলয় আগে অফিসে প্রবেশ করে, আর পেছনে নেহা এবং নিলয়ের হাতে কোনো হাত করা নেই। কেমন যেন পুরো পুলিশ টিম অবাক চোখে তাকাচ্ছে দুটো মানুষের দিকে।
নীলয় সোজা লাবির সাহেবের সামনে চেয়ারে বসে। নীলা হাসি মুখে তাকায় লাবির সাহেবের দিকে। লাবির সাহেব নীলয়ের চাহনি বোঝার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় তিনি। নেহার দিকে তাকিয়ে লাবির সাহেব বলে, প্রমাণগুলো দাও নেহা, প্রমাণগুলো দাও। লাবির সাহেব নেহাকে একটা শাড়ি দেয়। নেহা ঘরের মধ্যে থেকে বেরিয়ে আমতা আমতা করতে নীলাদ্রিকে ফোন দেয়, কিন্তু নীলাদ্রির ফোনে কল যায় না। অনেকবার চেষ্টা করার পরে নীলাদ্রির ফোনে কল দেওয়া সম্ভব হয় না। স্যার, প্রমাণ তো সব নীলাদ্রির কাছে। মানে? অ্যাকচুয়ালি স্যার, ও বলেছে এক্ষুনি আমার কাছে সব পাঠিয়ে দেবে। ও শিট, তুমি কি পাগল নাকি? নীলাদ্রিকে না যদি না পাওয়া যায়? জানি না স্যার, কিন্তু ও তো কখনোই এমন করবে না। শেট আপ কামাল সাহেব, আপনি এখানে যেখানে থেকে পারেন নীলাদ্রিকে খুঁজে আনুন। ক্রাইম ব্রাঞ্চ অফিসে এসে সে বেশি উত্তেজনা ফট করছে। চারিদিকে পুলিশ ছুটাছুটি করছে। নীলয় কেবল চেয়ারে বসে সবকিছু দেখছে। নীলয় কেবল কিছু সময় পর পর মুচকি হাসছে লাবির সাহেব আর নেহার কথা শুনে। সময়গুলো দেখতে দেখতে কেটে যায়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে পার হয়ে সন্ধ্যা নেমে এসেছে। পুরো ঢাকা সিটি তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে নীলাদ্রি চৌধুরীকে, কিন্তু কোথায় সে? তাকে খুঁজে পাওয়া যায়নি। লাবির সাহেব হতাশা হয়ে চেয়ারে বসে আছেন। এতক্ষণ অবধি নীলয় কোনো কথাই বলেনি। উত্তেজনার বসে অফিস থেকে সবাই চলে গেল, নীলয় তখনও অফিসে বসেই ছিল। একটা সময় সন্ধ্যাকালের রং সব দিকে ছেয়ে নেয়। লাবির সাহেব নেহাকে বলে, ফুল প্রুফ প্ল্যানটা এভাবে শেষ হবে ভাবতে পারিনি। তোমার জন্যই হয়েছে। ধ্যাত। সরি স্যার, আমারই ভুল ছিল। চুপ কেন? কথা নয়। এখন ওকে কিভাবে চালান করব? স্যার, আমরা তো জানি ও সব কিছুই করেছে। সেট আপ নেহা, কোনো কথা বলবো না তুমি আমার সামনে থেকে যাও। প্রমাণ ছাড়া নীলয়কে আদালতে পেশ করলে কি হবে বুঝতে পারছো? দেশের সবাই জেনে সে রাফিয়ান লিডার, কিন্তু আমি কি দেখেছি তাকে মারতে, বা দেশের জনগণ দেখেছে ওই ক্রাইম করতে? চলে যাও আমার সামনে থেকে। নেহা কিছু না বলে চলে আসে সেখান থেকে। নেহা মনে মনে খুশি হলেও নিলয়ের কথা ভেবে কেমন যেন হয়ে যাচ্ছে। এদিকে নিলয় লাবির সাহেবের সামনে বসে আছে। লাবির সাহেব বলে, আজ তুমি বেঁচে গেলে নিলয়, পরে আর সুযোগ পাবে না। আসছি মিস্টার লাবিদ সাহেব, আর আমার ভাইদেরও ছেড়ে দিন। আর একটা কথা, আমি না চাইলে কখনোই আর আমাকে ধরার সুযোগ পাবেন না। মোহন সাহেব, ওদেরকে ছেড়ে দিন। লাবির সাহেব আর কোনো কথা বলে না। নিলয় মুচকি হাসে অফিস থেকে বেরিয়ে যায়। বাইরে এসে নিলয় ওর গাড়িটা দেখতে পায়, কিন্তু নেহাকে সে খুঁজে পায় না। চারপাশ তাকিয়ে কয়েকবার, কিন্তু নেহাকে নিলয় কোথাও দেখতে পাচ্ছে না। তবে নিলয় এটা ভেবে পাচ্ছে না কেন নীলাদ্রি এমন করবে, কি রহস্য থাকতে পারে। তারপর ভাইয়া ওঠো। নিলয় ধরফর করে উঠে। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে নিলয় ঘুমিয়ে পড়েছিল তা সে টেরই পায়নি। চোখ খুলে তাকে দেখে মাসুম হাতে খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় বেশ কিছু সময় পর শোয়া থেকে উঠে বসে মাসুমের দিকে তাকিয়ে রইল, কারণ কোনোদিনও মাসুম, রাফত আর সিয়াম খবরের কাগজ পড়ে না, অথচ আজ ওরা হাতে সেটা নিয়ে নিলয় খানিকটা অবাক হয়। ভাইয়া কি হলো, কথা বলো না কেন? আর তোমাকে না বলেছি এ বাড়িতে আসবে না? যেদিন থেকে ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে বেরিয়ে এসে নেহা ভাইকে খুঁজেছিলে সেদিন থেকে তুমি বাড়িতে আসো আর নিজের মুড অফ করো। আমি জানি এখানে নেহা ভাবির সাথে কাটানোর সময়গুলো তোমাকে ভাবায়, কিন্তু কেন তুমি ভাববে? সে তো বেইমানি করলো, তাই না? তোমাকে ধরার জন্যই তো সে এত কিছু করেছে, আর তার জন্য তুমি কেন সবসময় মন মরা হয়ে থাকবে? মাসুমের দিকে নিলয় তাকিয়ে মুচকি হাসে। এত কথা মাসুম এর আগে কোনোদিনও নিলয়ের সামনে বলেনি, কারণ মাসুম যতটা নিলয়কে ভয় পায় তার থেকেও অনেক বেশি ভালোবাসে এবং সম্মান করে। এই কারণে নিলয়ের সামনে মাসুম নয়, রাফাত ও সিয়ামও কোনো কথা বলতো না, খুব দরকার ছাড়া। নিলয় বলল, তুই বুঝবি না রে, বাদ দে। তোর হাতে পত্রিকা কেন? চাকরি পেলি নাকি? ধুর, কী যে বলো না, রাফিয়ানদের আবার চাকরি। অবশ্য তোমার ভয় দেখে যে কোনো জায়গায় চাকরি পাওয়াটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। আর যদি অফিসের লোকজন জানে আমি তোমার ভাই, তাহলে ওরা চেয়ার ছেড়ে দিয়ে বসতে দেবে। এত কথা বলিস কেন? যা বললাম তার উত্তর দে। ও হ্যাঁ ভাইয়া, দেখো। মাসুম নিলয়ের দিকে পত্রিকাটা বাড়িয়ে দেয়। সেখানে বাংলাদেশের প্রতিটি পত্রিকাতে বড় বড় করে লেখা, উঠতি নেতার অপমৃত্যু। নিলয় পত্রিকাতে ছাপানো ছবিটার দিকে হা হয়ে তাকিয়ে থাকে।
ছবিটা আরিফের, কিন্তু নিলয় সব চাইতে অবাক হয় আরিফের লাশের পাশে মাটির একটা চিহ্ন দেখে। সেটা স্পষ্ট না হলেও নিলয় চিত্রটি বেশ ভালো করে চিনে ফেলছে, কারণ মাটিতে আঁকা চিত্রটি নিলয়ের পরা মাস্কের ছবি। নিলয় খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে সেই দিকে, কিন্তু কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেবল একটাই প্রশ্ন ওর মনে এসে বাসা বেঁধেছে, রাকিবকে ছাড়া নিলয় আর কোনো গ্রামে চড়ায়নি। তাহলে কে হতে পারে যে কিনা ঠিক নিলয়ের মতোই এমন করে খুন করছে? নাফিস, তারপর আরিফ। আসল কথা হলো নিলয়ের সাথে যাদের ঝামেলা বাঁধছে তাদেরকে খুন করা হচ্ছে, কিন্তু কে সে, কে হবে? নীলয়ের প্রশ্নগুলো বিড়বিড় করে করতে লাগলো নিজের কাছে। ঠিক এই সময় ফোনটা বেজে উঠলো নিলয়ের। পকেট থেকে বের করে দেখে রফিক ভাইয়ের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে বলল, নিলয়, কেন করছো এইসব? আরিফকে মারা তোমার উচিত হয়নি, ও আমাদেরই লোক ছিল। ভাই, ওকে আমি মারিনি। কি বলছো এইসব? তাহলে কে মেরেছে? জানি না ভাই। আচ্ছা, সাবধানে থেকো। নিলয় ফোন কেটে দেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। মাসুমের দিকে তাকাতেই নিলয় বলে, আমাদের মধ্যে কেউ এটা করেছে। না ভাইয়া, খোঁজ নিয়েছি, এটা সেই নতুন ডাস্টবিনের কাজ। কিন্তু আমি ছাড়া এমন কে আছে? এত সাহস কোথা থেকে পাচ্ছে? ভালো লাগছে না ভাইয়া। ছিল নীলাদ্রির রহস্য হয়ে গেল আরেকজনকেও। কি থেকে কি হচ্ছে? আচ্ছা, আমি দেখছি। ভার্সিটিতে যেতে হবে। কেন? নীলাদ্রিকে তো আমরা জানি, তাহলে চলো তুলে আনি। না, একমাত্র ওই আছে আমাকে নেহার কাছে পৌঁছে দেবে। তোরা খোঁজ নে কে এই নতুন রাফিয়ান। আর আমি খোঁজ নিই নেহাও সেদিন কেন নীলাদ্রির প্রমাণগুলো দেয়নি। নেহাকে সেটা। নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। কিছু দূর আসার পর নিলয় শুনতে পায় কেউ তাকে ডাকছে, ওই মিস্টার আবির। নিলয় সেই দিকে ঘুরে তাকায়, দেখে নিশি তাকে ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়, মাথাটা নিচু করে দাঁড়ায় নিশির সামনে। কেমন আছো আবির? ভালো। গুড। আমাকে যে টিজ করতো সে মারা গেছে, জানো এটা? না তো, তোমার ভাইয়া হয়তো এমন করেছে। কি আর করবে, উনি ঠিকই করেছে। কেউ কি কখনো তার বোনের অসম্মানকে সহ্য করে? আরে গাধা, আমার ভাইয়া না, এটাকে মেরেছে একজন, কিন্তু কে মেরেছে আমি জানি। মানে? নিলয় কিছুটা অবাক হয়, কারণ নীলাদ্রি সব জানে। তাহলে কে মারতে পারে? নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কে? দাঁড়াও দেখাচ্ছি। তার আগে বলো, আমাকে কি তোমার বন্ধু বানাবে? তুমি কেন আমার বন্ধু হবে? জানি না, তবে তুমি খুব ইনোসেন্ট, তোমাকে সব বলা যায়। ও ওয়েট। নিলয় মনে মনে হাসে। ঠিক এমনই সুযোগ খুঁজছিল নিলয়, যাতে নীলাদ্রি খুব কাছে যেতে পারে, কিন্তু সে নিজেই নিলয়কে তার কাছে ডেকে নিয়েছে। নিলয় বিড়বিড় করে বলল, কে বলেছিল নীলাদ্রি চালাক? একদমই বোকা। খেলা তো এবার শুরু হবে। নিশি পকেট থেকে ফোন বের করে, তারপর কিছুক্ষণ ফোন টেপার পর নিলয়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুমি নিলয়কে চেনো? নিশির মুখে প্রশ্নটা শুনে নিলয় কেসে দেয়। নিলয় ঠিক বোকার মতো চেয়ে আছে নিশির দিকে। নিশি নিলয়ের দিকে তাকিয়ে হেসে বলল, ও, তুমি কি করে জানবে? তুমি তো নতুন এসেছো। নিলয় হলো এই শহরের টপ মাস্তান, কত পুলিশ বাহিনী ওর পেছনে পড়ে আছে, কিন্তু ওকে কেউ ধরতে পারছে না। কেন? আরে গাধা, নিলয় প্রতিটা কাজ করে অনেক ভেবে চিনতে, আর সে কোনো প্রমাণ রাখে না। আচ্ছা চলো হাঁটি। নিশি নামধারী মেয়েটি আবির নামধারী নিলয়কে নিয়ে হাঁটতে থাকে। নিলয় বেশ মুখে আছে অডের মুখ থেকে নিজের ব্যাপারে কথাগুলো জানতে। নীলাদ্রি বলল, ফুচকা খাবেন? নীলাদ্রির কথা শুনে নিলয় কেমন কেসে ওঠে। ফুচকা শব্দটা শুনে নিলয়ের নেহার কথা মনে পড়ে যায়। নেহার সাথে একদিন ফুচকা খেতে বের হয়েছিল নিলয়। সেদিন ফুচকা খেতে চেয়েছিল নেহা নিজেই, কিন্তু দোকানে যেয়ে নিলয় একাই 5 প্লেট ফুচকা খেয়ে ফেলে। নেহা হাবার মতো তাকিয়ে থাকে শুধু নিলয়ের দিকে। নিলয় একবার নেহার দিকে তাকিয়ে কেবল জিজ্ঞাসা করেছিল, কি হলো, খাচ্ছ না কেন? নেহা মুচকি হেসে কিছু না বলে নিলয়ের খাবার দিকে তাকিয়ে থাকে। এই কি হলো, চুপ কেন? নীলাদ্রির কথায় নিলয় বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখে কখন যে ফুচকার দোকানে চলে এসেছে টেরেই পায়নি। নীলাদ্রি ফুচকার অর্ডার দেয়, তারপর বলে, তোমাকে তখন না নিলয়ের কথা বলছিলাম? এই দেখো, নিলয়ের সব কিছু আমার কাছে। নীলাদ্রি ফোন বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় চোখ বড় বড় করে ফোনের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের খুন করা সব কিছু এই ফোনে আছে। নিলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়, কথা যেন বের হতে চায় না। নীলাদ্রি বলে,
এই হচ্ছে নিলয়। আমি চাইলে ওকে এক্ষুনি সর্বোচ্চ শাস্তি দিতে পারি, কিন্তু কিন্তু কি? না থাক, এটা তোমাকে এখন বলবো না। তো এই নিলয় আবারও খুন করছে। আমাকে যে টিজ করেছিল আরিফকে, সে মেরে দিয়েছে। কই না তো। মানে? না মানে কিছু না। নিলয় একটু হলেই বলে ফেলছিল সব, কিন্তু সে থেমে যায়। নীলাদ্রির দিকে তাকিয়ে নিলয় বলে, আরিফকে তো নিলয়কে মারতে দেখলাম না। আচ্ছা দাঁড়াও। নীলাদ্রি আরেকটা ফুটেজ নিলয়কে দেখায়। সেখানে নিলয় স্পষ্ট দেখতে পায় নিলয়ের মতোই কেউ একজন কালো পোশাক পরে মুখে মাস্ক পরে খুনটা করেছে। নিলয় কিছু সময় বোবা মুখে তাকিয়ে থাকে ফোনের দিকে, কারণ এটা নিলয় তা না সে নিজেই ভালো করে জানে। কিন্তু সে কে যে কিনা হুবহু নিলয়ের মতো করে এইসব করে বেড়াচ্ছে? তাহলে দেখেছো, সে আবার খুন করছে। কিন্তু আমিও দেখতে চাই সে কত দূর এগিয়ে যেতে পারে। কেন? তুমি তো পুলিশকে সব বলে দিলেই পারো। না, বলবো না। আমি চাই সে নিজেই এই সব পথ ছেড়ে দিক। কিন্তু কেন? কারণটা তোমাকে এখন বলা যাবে না। আরেকটা কথা, তোমাকে দেখতে মাঝে মাঝে একদম নিলয়ের মতো লাগে, কিন্তু তুমি আর নিলয়ের মধ্যে পার্থক্য কি জানো? ও ভয়ঙ্কর আর তুমি ইনোসেন্ট দেখতে। নিলয় চলে আসে। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। চারদিকে কেমন যেন সব অন্যরকম লাগতে শুরু করেছে। সব কিছু থাকতেও যেন শূন্যতা, কেবল নেহা নেই। আচ্ছা, নেহা কি আমাকে সত্যি ভালোবাসে? আমি কি তাকে দোষারোপ করব? চাইলে তো নেহাকে এক্ষুনি খুঁজে বের করতে পারবো, কিন্তু কেন করছি না তাকে খোঁজার চেষ্টা? আমার মনে নেহার প্রতি ভালোবাসা না অভিমান জমে আছে, বুঝতে পারছি না। বাট মাঝে মাঝে নেহার শূন্যতা আমাকে বেশ ভাবায়। নিলয় কথাগুলো বলতে বলতে হাঁটতে থাকে। রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নিলয় ডান পাশে কারো প্রতিচ্ছবি দেখতে পায়, আর সেটা যে নেহা। নিলয় তা বেশ ভালো করে জানে। নিলয় দেখে নেহা রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নীলা যখনই তাকায় তখন নেহা সেখান থেকে হেঁটে যেতে থাকে। নিলয় কয়েকবার ইশারা করেও করেনি। গাড়ি চলমান, রাস্তা পার হতে নিলয়ের বেশ খানিকটা সময় লেগে যায়। যখন বিপরীত পাশে আসে নেহাকে সে আর খুঁজে পায় না। নিলয় হতাশ হয়, বারবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু নেহাকে সে কোথাও খুঁজে পায় না। আর নেহা, সে আড়ালে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে নেহা বলল, এখনো সময় হয়নি নিলয় তোমার সামনে আসার। যেদিন তুমি মন থেকে আমাকে খুঁজবে আমি সেদিনই তোমার সামনে আসবো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আবির, তোমাকে একটা কথা বলি। নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি আবিরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় জানে না নীলাদ্রি তাকে কি বলবে। নিলয় উত্তরের জন্য অপেক্ষা করে আছে। আবির, একজনকে ভালোবাসি। নিলয় মুচকি হাসে। আজ ভালোবাসা দিবস। চারপাশ যেন কেমন নতুনভাবে সেজেছে। কারণটা অবাক করা, ভালোবাসা দিবস ও বসন্ত একসাথেই। নিলয় আর নীলাদ্রি পার্কে বসে আছে। নিলয় বলেই, তাকে এসে আগে প্রমিস করো কাউকে বলবে না। না। নিলয়কে। মানে রাফিয়ান নিলয়কে। কি? অবাক হচ্ছ? অবাক হওয়ার কথা। আমিও নিজের ওপর অবাক হয়েছি। হয়তো ভাবছো ওরকম একটা মানুষকে কিভাবে ভালোবাসা যায়। আসলে প্রতিদিন ওর ওপর থ্রিসিস করতে করতে ভালোবেসে ফেলেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি নিলয় এমনিতেই অনেক ভালো, কেবল মাস্তানি করে বেড়ায়। আর ওর উপর প্রথম থেকেই কেমন যেন দুর্বলতা আসে। যেই দিন মিম আপু আমাকে নিলয়ের সাথে মিট করিয়েতে নিয়ে যায়। ও, তুমি তো জানোই না মিমি আপুকে। মিমি নিলয়ের গার্লফ্রেন্ড। ওর তো গার্লফ্রেন্ড আছে তাহলে? আরে গাধা, মিমি মানে মিমি আপু, এখন ওর গার্লফ্রেন্ড নেই। ও, তার মানে তুমি নিলয়কে ভালোবাসবে বলে মিমের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছ? নিলয়ের কথা শুনে নীলাদ্রি রাগী দৃষ্টিতে তাকায়। নিলয় মনে মনে হাসে, কিন্তু অবাক হচ্ছে নীলাদ্রি কেন তাকে ভালোবাসবে সেটা ভেবে। আর নিলয় যে এমন কিছু হবে তা কখনোই কল্পনা করেনি। অবশ্যই সব যেন কল্পনার বাইরেই চলে যাচ্ছে। নীলাদ্রি রাগী মুখে বলেই, হো রাবির, মিমি আপু ছিল পুলিশ, তাই
নিলয়কে মিমি আপু মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু নিলয় মরেনি। পরে মিমি আপুকে নিলয় মেরে দেয়। বেশ করেছো। তা বেশ করেছে। আমিও ভেবে দেখলাম নিলয় ঠিকই করেছে। মিমি আপু আমার কাজিন হলেও আমি বলবো ঠিক করেছে নিলয়, কারণ বেইমানি করে মারার কি দরকার ছিল? ভালোবেসে বোঝাতে পারতো। আর আসল কথা, মিমি তো নিলয়কে ভালোই বাসেনি। প্রতিদিন নিলয়কে দেখতাম, আমি ফোনে দেখতাম, সারাদিন দেখতাম, কিন্তু গাধাটা কি করলো? নেহাকে বিয়ে করে ফেললো। এই, তুমি নেহাকে চেনো? হুম। মানে? না, মানে চিনি না। কে নেহা? নেহা হলো নিলয়ের বর্তমান বউ। কি? ছেলেটা তো দেখি সেই লুচু, এত বউ থাকে কেন? আবির চুপ, আবির চুপ। নেহাও ওর সাথে বেইমানি করে ফেলে। এখন নিলয় সিঙ্গেল, তাই ভাবছি ওর সাথে আমি দেখা করব আর বলবো আমার কথা। নিলয় আমাকে চেনে, সেই মজা হবে প্রথমে। নিলয় হাসি মনে মনে, বিড়বিড় করে বলেই, নিলয় তোমাকে চেনে না নাকি তুমি নিলয়কে চেনো না? তবে নিলয়ের কাছে এখন সবটা ক্লিয়ার। একদিন মিমির সাথে নিলয় দেখা করতে আসে। নিলয় সেদিন দেখা করার আগেই জানতো কেউ একজন মিমির সাথে দেখা করতে আসবে, কিন্তু যখন নিলয় আসে মিমির সাথে কেউ ছিল না। নিলয় জানতে পারে মেয়েটি এখনও এসে পৌঁছায়নি। একসময় নিলয় চলে আসে, কিন্তু নীলাদ্রি সেদিন গিয়েছিল। মিমির সাথে সে একটা ছেলেকে দেখে, কিন্তু নীলাদ্রি সেই সময় তাদের সামনে আসেনি, তবে দূর থেকে ওদের দেখে নীলাদ্রি চলে আসে। নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি নিলয়কে ভালোবাসো কেন? আরে গাধা, ভালোবাসা কি ব্যাখ্যা করা যায়? তবুও সে তো একজন খারাপ লোক, তাকে ছাড়া তুমি আরো ভালো কাউকে পাবে। আসলে কি জানো আবির, নিলয়কে ভালোবাসি ওর ভালো দিক খারাপ দিক সব কিছুকেই। কিন্তু ও নেহাকে ভালোবাসে। না, বাসে না। নেহা এখন নেই। নেহাকে ওর থেকে সরানোর প্ল্যান করে সাকসেস হয়েছি। মানে? একদিন নিলয়কে পুলিশ ধরে, তবে সেই পুলিশ ছিল নেহা। প্রমাণগুলো ছিল আমার কাছে, সব নেহাকে দেব বলেছিলাম, আর তাই সে নিলয়কে ধরে ফেলে। এরপর আমি সেই প্রমাণ তাকে দেইনি। আমি চাইছিলাম নিলয় নেহাকে ভুল বুঝুক। যাই হোক, নিলয়কে এখন কেবল আমার মনের কথা বলতে হবে। এসব কিছু যদি নিলয় জানে তোমাকে ভালোবাসবে তো? আমি তাকে বোঝাবো। ব্ল্যাকমেইলও করতে পারো? না আবির, ওকে ভয় দেখানোর জন্য করা যায়, কিন্তু ভালোবাসার জন্য ব্ল্যাকমেল করতে পারবো না। নিলয় কোনো কথা বলে না। কি বলবে সে আর খুঁজেও পাচ্ছে না। ভালোবাসা আর প্রথম ফাল্গুনের দিন নেহাকে নিয়ে অনেকখানি বাস্তবতায় স্বপ্ন দেখিয়ে রেখেছিল নিলয়, কিন্তু সে নেই। তাকে ঘিরেই যেন নিলয় সব শূন্যতা। যখন বাড়ি থেকে বের হয় নিলয়, তখনই নীলাদ্রি এসে নিলয়কে পার্কে নিয়ে চলে আসে, আর এসেই নিলয় সব কিছু জানতে পারে। নিলয়ের কাছে এখন সব রহস্যের সমাধান আছে। নীলাদ্রি কেন তাকে এতদিন পুলিশের হাতে তুলে দেয়নি, সব প্রমাণ নীলাদ্রির হাতে থাকা সত্ত্বেও সে পুলিশ বা তার ভাইকে কিছুই বলেনি, নেহাকে প্রমাণ দেয়নি। এর কারণ নীলাদ্রি নিলয়কে ভালোবাসে। আর নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তাহলে নিলয়ের সাথে দেখা করো। করব। নিলয় কোনো কথা বলে না, আর বসা থেকে উঠে দাঁড়ায়। কেমন যেন লাগছে ওর। পার্ক থেকে বের হতেই নীলাদ্রি নিলয়ের পেছন পেছন আসে। সকালে নিলয় ঘুমাচ্ছে। ফোনটা বেশ কড়াভাবেই ভাইব্রেট করে উঠল। নিলয় স্ক্রিনে তাকিয়ে দেখে নীলাদ্রির ফোন। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আমি শরীফ বলছি, নীলাদ্রির ভাই। প্লিজ প্লিজ আবির, তুমি একটু হসপিটালে এসো। নীলাদ্রিকে কে বা কারা গুলি করছে হাতে। এখন সুস্থ, কিন্তু বারবার তোমার কথা বলছে। প্লিজ আসো একটু। ওকে ভাইয়া, কোন হসপিটাল? আচ্ছা। নিলয় রুম থেকে বের হয়। মাসুম, রাফাত আর সিয়ামকে ডাক দেয়। সবাই এসে হাজির। নিলয়ের মুখে চিন্তার ছাপ বেশ স্পষ্ট। মাসুম প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? মনে হচ্ছে একটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। কি সেটা? নাফিস আর আরিফকে যে খুন করেছে তার রহস্য। মানে সে কে আমি জেনে গিয়েছি। মানে কে? কিভাবে জানলে? সেটা আপাতত এখন প্রকাশ করছি না, তবে শিওর হয়ে নি, তারপর বলবো।
তবে এটা জেনেছি নীলাদ্রির কাছ থেকে সে কেন সেদিন নীলাদ্রির ভিডিওগুলো নেহাকে কেন দেয়নি। কেন? কারণটা হলো নীলাদ্রি আমাকে ভালোবাসে। কি কি বলো? আচ্ছা থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? হসপিটালে নীলাদ্রিকে দেখতে। তোরা থাক, সবটা এসেই বলবো। নিলয় বাড়ি থেকে বের হয় নতুন গেট আপে। নতুন জায়গা, নতুনভাবে সে সবার সামনে এখন পরিচিত। চোখে মোটা ফ্রেমে চশমা পরা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলয় হসপিটালের উদ্দেশ্যে বের হয়। একসময় পৌঁছেই যায় নিলয়। হসপিটালের চারপাশটা পুলিশের ছড়িয়ে ছিটিয়ে আছে। নিলয় বোকা দৃষ্টিতেই সব দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। হসপিটালে প্রবেশ করতেই দরজার কাছে পুলিশগুলো নিলয়কে আটকে সার্চ করার প্রস্তুতি নেয়। তখনই একজন পুলিশের ফোন বেজে ওঠে। নিলয় ফোনটা কানে ধরতেই বলে, ওকে স্যার, আচ্ছা স্যার। তারপর ফোনটা রেখে দেয় অফিসার। নিলয়ের দিকে তাকিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলে, ওকে আপনি যান স্যার, আপনাকে 27 নং কেবিনে যেতে বলেছে। নিলয় কোনো কথা বলে না, সোজা ভিতরেই প্রবেশ করে। হসপিটালে তেমন লোক নেই বললেই চলে। ডক্টর আর অন্য লোকদের বাদ দিয়ে প্রশাসনের লোকেরাই বেশি আছে। হাতে আর কোমরের পিস্তল, রাইফেল নিচে পায়চারি করছে। নিলয় সোজা দ্বিতীয় করিডোরেই উঠে পড়ে। খুঁজতে খুঁজতে 27 নম্বর কেবিনের সামনে চলে আসে। কেবিনের সামনে প্রেস কর আর সিআইডি অফিসার দাঁড়িয়ে আছে। নিলয় কেবিনের সামনে এসে দাঁড়ায়। আরেকবার চেক করতে যাবে তখনই শরীফ সাহেব বলে, চেক করার আর দরকার নেই, আবির ভিতরে আসো। নিলয় ভিতরে প্রবেশ করে। বেডের লোহার সাথে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে নীলাদ্রি। বয়স্ক একজন লোক পাশে বসে আছে চেয়ার নিয়ে। নীলাদ্রির হাত ধরে লোকটা বলছে, তুই একদম চিন্তা করিস না, আমরা সবে আছি, খুঁজে বের করবো আমি সব কিছু। কথাটা উনি নীলাদ্রির দিকে তাকিয়েই বলছিল, কিন্তু নীলাদ্রি তাকিয়েছিল সত্য রুমে প্রবেশ করা মোটা ফ্রেমের চশমা চোখে দেওয়া ছেলেটার দিকে। লোকটা নীলাদ্রির দৃষ্টি খেয়াল করেই পিছনে তাকায়। দেখে একটা চিকন হাবা গোবা টাইপ একটা ছেলে দাঁড়িয়ে আছে। পাশেই শরীফ সাহেব দাঁড়িয়ে বললেন, বাবা, এ হলো আবির, নীলাদ্রি বন্ধু। ও তুমি সেই আবির? আর বলো না, গুলি লাগার পর যখন জ্ঞান ফেরে তখন থেকেই খালি আবির আবির করছে। যাক, তুমি আসছো, ভালো হয়েছে। বাবা চলো বাইরে যাই, ওরা কথা বলো। শরীফ সাহেব নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর তার বাবাকে নিয়ে বাইরে চলে গেলেন। বের হওয়ার আগেই শরীফ সাহেব দরজাটা আটকে দিয়ে গেলেন। নিলয় কেবল বোকার মতো সবকিছু দেখতে থাকে। দাঁড়িয়েই কি থাকবে, বসবে না? ও নিলয় সেই চেয়ারটা টেনে বসে পড়ে। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। নিলয়ও তার প্রত্যুত্তরে হেসে দেয়। নিলয় কিছু বলতে যাবে তার আগেই নীলাদ্রি বলে, আমাকে নিলয় গুলি করেছে। মানে? না মানে নিলয়ের মতোই একজন। নিলয়ের সেই ড্রেস আপ, কালো মাস্ক। কেবল নিলয়ের মনে একটু মায়া থাকে, আর এই খুনিটার মনে কোনো মায়া নেই। হাসলো, দুইটা কথা বলল, কিছু বোঝার আগে গুলি চালালো। ভাগ্যিস সরে গিয়েছিলাম, তাই তো হাতে এসে লাগে। আর সাথে সাথেই ভাইয়ারা চলে আসে। সে পালায় আর আমি হসপিটালে। নিলয় বেশ অবাক হয়। এরকম অবস্থাতেই কেউ হাসতে পারে নিলয় জানাই ছিল না। নিলয় কেবল কিছুটা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে নীলাদ্রিকে বললে, কি কথা বলেছিল আর কে এসে? কি বলেছিল শুনতে চাও? বলবো? বলো। বলেছিল নিলয় শুধু আমার, আমি যেন ওর থেকে দূরে থাকি সব সময়। নিলয় চুপ হয়ে যায়। মনে মনে নিলয় যে সন্দেহটা করেছিল ঠিক সেটাই হয়েছে। যা ভাবছিল তাই হয়েছে। খুনিটা নিলয়কে চেনে। নিলয় তা আগেই আন্দাজ করেছিল, এবং খুনিটা যে কেই নিলয় আজ সকালেই ঘুম থেকে উঠে আন্দাজ করেছিল। তবে নীলাদ্রি থেকে শুনে নিলয় বেশ ভালোভাবেই শিওর হয়ে যাচ্ছে আসল খুনিটা কে। নিলয় আবারও কিছু বলতে যাবে তখনই নীলাদ্রি আদাসহ থেকে একদম সোজা হয়ে বসে পড়ে। তারপর বলে, কাছের দিকে সরে আসো। আমি জ্ঞান ফেরার পর একটা কথা বারবার ভেবেছি, আমি কিভাবে নিলয়ের থেকে দূরে থাকবো। কারণ আমি তো নিলয়কে এখনো কিছুই বলিনি এই ব্যাপারে। ঠিক তখনই মাথায় আসে, আমি তো প্রায় সারাক্ষণ তোমার সাথেই থাকি, তাই না আবির? মানে নিলয় সাহেব। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়।
চোখ দুটো বড় করে নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নিলয়ের মুখের ভাব দেখে নীলাদ্রি হেসে ওঠে জোরে। নিলয় কি বলবে বা করবে খুঁজেই পাচ্ছে না। নীলাদ্রি তাকে চিনে ফেলেছে, তাহলে কি সে এখন এখান থেকে পালাবে? না, সেটা সম্ভব না। হয়তো নীলাদ্রি বলে রেখেছে আমি আসল কালপ্রিট। নীলাদ্রি মুচকি হেসে বলে, বসো নিলয়, আমি তোমাকে আজকের দিনের আগেও চিনতে পারিনি, যদি না ও আমাকে মারার চেষ্টা না করতো। কি বোকা আমি, তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি, অথচ তুমি আমার সাথে সবটা সময় থাকতে। অথচ আব্বু বলে আমি নাকি অনেক বুদ্ধিমতী। নিলয় কোনো কথা বলে না, কেমন যেন বেশ গম্ভীর ইতস্তর বোধ নিলয়কে আটকে ধরেছে। নিলয় এমন অবস্থায় পড়বে ভাবতেই পারেনি। নীলাদ্রির দিকে তাকিয়ে নীলাদ্রি হেসে দিয়ে বলে, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ আছে, না কোনো সাক্ষী আছে। নিলয় অবাক হয়ে তাকায়। নীলাদ্রি নামের মেয়েটা আসলেই রহস্যময়ী। নিলয় তা এখন বেশ বুঝতে পারছে, কিন্তু নিলয়ের ঠিক প্রত্যক্ষ রূপ যেন সব কিছু একদম শান্তভাবেই বলে চলেছে। নিলয় কিছু বলতে তার আগেই নীলাদ্রি বলে, মিস্টার রাফিয়ান, তুমি লাইফে যতটা না মানুষকে অবাক করেছো, তার থেকেও মানুষগুলো তোমাকে বেশি অবাক করেছে। তার মধ্যে আমিও পড়ি, তাই না? মিমি আপু তোমাকে অবাক করেছিল, আফরিন অবাক করেছিল, রাকিব ভাইয়া অবাক করেছিল, আর বড় অবাক করেছিল নেহা, তাই না? নাকি আমি তোমাকে অবাক করেছি, কোনটা? নিলয় কিছু বলে না, মাথাটা নিচু করে নেয়। শান্ত মস্তিষ্কের মানুষটা কেমন যেন চুপসে বোবা হয়ে গেছে। অনেক কিছু বলতে চেয়েও আজ নিলয় বলতে পারছে না। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে তার। নিলয়কে অবাক করে দিয়ে নীলাদ্রি বলে ওঠে, তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমি নষ্ট করে দিয়েছি অনেক আগে। তাহলে কি দাঁড়ালো? তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ, না কোনো সাক্ষী আছে। তোমার ব্যাপারে আমার ভাইয়া বা বাবা কেউ জানে না। তুমি তাদের কাছে আবিরই আছো। এখন বলো, তোমার কি বলার আছে? নিলয় নীলাদ্রির দিকে অব্যক্ত চাহনি দিয়ে তাকায়। নিলয়ের মনে এখন একটাই প্রশ্ন এসে ভর করেছে, তবে কি রাফিয়ান আসলে নতুন কিছুতে পড়তে চলেছে? সাদা রঙের বাতির দিকে একবার তাকায় নিলয়। পুরো ঘরটা সাদা আলোতেই ভরে আছে। বড় ঘরটার চারপাশে নিলয় একবার চোখ বুলিয়ে নেয়। বেশ ভিআইপি রুম একটা, অবশ্য স্পেশাল রোগীদের জন্য রুমগুলো বানানো। রুমের উপরের দিকে কোনোটাতে একটি সিসি ক্যামেরা লাগানো। নিলয় সেখান থেকে চোখ সরিয়ে সামনে থাকা বিছানায় বসা নীলাদ্রির দিকেই তাকায়। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলে, সব প্রমাণ কেন নষ্ট করে দিয়েছ? বোকার মতো প্রশ্ন করো না নিলয়। হুম কারণটা তুমি ভালো করেই জানো। হুম আর এটাও জানো তোমার জন্যই গুলি খেয়েছি। আমার জন্য? তা নয়তো কি? নিলয় জানে তাকে গুলিটা কে করেছে, কিন্তু এখানে নিলয়ের কোনো হাত নেই। নিলয় নিজেই অবাক হয়েছে, এভাবে সে এমনটা করতে পারে। নীলাদ্রি বলে, তোমার জন্য নেহা আমাকে গুলি করে নিলয়, এটা তুমি জানো, কিন্তু বিশ্বাস করতে পারছো না, তাই তো? নিলয়ের বুকটা ধক করে ওঠে। নেহা নামটা যেন নিলয়ের বুকের মাঝখানে এসে লাগে। মস্তিষ্ক যেন নেহাকে খোঁজার ইচ্ছে মনের মাঝে এসে জাগিয়ে দিচ্ছে। নীলাদ্রি আবার বলে ওঠে, নাফিস আরিফকে নেহা নিজেই বাড়ে। প্রথমে ভেবেছিলাম এটা তুমি, পরে জেনেছি এটা তুমি নও, অন্য কেউ। কারণ নিলয় মেরে কখনো মার্কসের ছবি আঁকিয়ে যেত না, আর ও খুন করার পর মার্কসের ছবি এঁকে যেত। এটাই পার্থক্য। কারণ সে তোমাকে মেসেজ দিতে চাইছিল বলেই এমন করেছিল, আর সেটা কেবল নেহাই করতে পারে। কিন্তু আমি না তোমার ব্যাপারে পুলিশকে কিচ্ছু বলবো না, না পুলিশের হাতে তোমাকে তুলে দেব। কারণটা একদমই সোজা, আমি তোমাকে ভালোবাসি। নিলয় চুপ করে বসে আছে। নিলয় যা ভেবেছিল একদমই তাই হলো। নেহাই সব কিছু করেছে। নেহাকে খুঁজে বের করতে হবে আমার। নিলয় মনে মনে কথাটা বলে, তারপর উঠে দাঁড়ায়। নীলাদ্রি বলে, চলে যাচ্ছ? আচ্ছা,
যাও, তবে নদীর পাড়ে যাবে না। নেহাকে প্রায়ই সেখানে দেখা যায়। নিলয় কোনো কথা বলে না, কাঁধে ব্যাগটা তুলে নেয়। কেবিন থেকে বের হয়ে চোখ থেকে চশমাটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর পকেট থেকে ফোন বের করে মাসুম, সিয়াম আর রাফাতকে কল দেয় গাড়ি নিয়ে আসার জন্য। নিলয় পকেটে ফোনটা রেখে যাবে, তখনই বেজে ওঠে সেটা। তাকিয়ে দেখে নীলাদ্রি কল। বলো। এখনই যাও, নেহা ওখানেই আছে। তবে এটা ভেবো না তোমাদেরকে আমি সাহায্য করছি। ভালোবাসা আর প্রিয় জিনিসকেও কখনো ভাগ দিতে চাই না। তোমাকে ভালোবেসে আমি ঠিকই আমার করে নেব। নিলয়ের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে। নীলাদ্রি নামের মেয়েটাকে নিলয় যতটা না বোকা ভেবেছিল, সে ঠিক বোকা না। নীলাদ্রি আসলেই অনেক চালাক। নিলয় রুম থেকে বের হয়ে নিলয় আর দাঁড়ায় না, সোজা বাইরে চলে আসে। হসপিটালের বাইরেই বড় রাস্তায় নিলয়ের কালো রঙের গাড়িটা পার্ক করা। নিলয় বেশ জোরেই হেঁটে গাড়ির কাছে যায়। মাসুম, রাফাত আর সিয়াম গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। নিলয় কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে গাড়ির মধ্যে। তারপর ড্রাইভিং সিটে বসে ও সবাই গাড়িতে উঠে বসে। নিলয় গাড়ি স্টার্ট দেয়। এক টানে চলে আসে খুবই পরিচিত নদীর কাছে। নদী থেকে একটা দূরে নিলয় গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয় ও। ভাই কি হয়েছে? গাড়িতে থাকাকালীন কেন কথা বলনি? কি হয়েছে আমাদেরকে বলো। নিলয় কিছু বলে না, বেশ জোরে হেঁটে নদীর পাড়ে এসে দাঁড়ায়। পরিচিত আর প্রিয় সেই গাছটার নিচে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না ও। নিলয়ের চোখে মুখে উদ্যোগের ভাব। মাসুম, রাফাত আর সিয়াম বেশ ভালো করে লক্ষ্য করেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নিলয় আগে পিছে সামনেই চোখ বুলিয়ে নিল, কিন্তু নিলয় কাউকেই দেখতে পেল না। নিলয় ধপ করে গাছের নিচে যেয়ে বসে পড়ে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে কেবল নেহার কথাই ভেবে চলেছে। ভাইয়া ওদিকে। মাসুমের কথা শুনেই নিলয় প্রথমেই মাসুমের দিকেই তাকায়। মাসুম আঙ্গুল উঁচিয়ে নিলয়কে বলে সেদিকে তাকাতে। নদীর পাড়ের কাশবনের দিকে মাসুমের আঙ্গুলের ইশারা। নিলয় সেদিকে তাকায়। কেউ একজন চুলগুলো খোলা রেখে উল্টো দিকে ফিরে হাতে খরগোশ নিয়েই দাঁড়িয়ে আছে। নিলয় সেদিকে তাকিয়ে দৌড়ে কাছে যায়। নিলয় কি বলবেই খুঁজেই পাচ্ছে না। মেয়েটি পিছনে ঘুরে তাকায়। নিলয়ের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না সামনে কে দাঁড়িয়ে আছে। নিলয় চোখ বড় বড় করে অজান্তেই বলে উঠল, নেহা। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময় নিলয়ের দিকে। তারপর কখন যে সে কান্না করে দিল, মেয়েটি তা বুঝতেই পারেনি। নিলয়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নেহাই। নেহা নিলয়ের দিকে তাকাতেই দেখে নিলয় কান্না করছে। নিলয় কিছু বলতে যাবে, তখনই নেহা এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় কেবল খরগোশ বাচ্চাটার দিকেই তাকিয়ে রয়। ঠিক তখনই নিলয়কে অবাক করে দিয়ে বেশ বড় রকমের ঘটনা ঘটে। নেহাকে নিলয় চোখ বন্ধ করে জড়িয়ে নেয়। নেহা নিলয়ের বুকে মাথা রেখে কান্না করছে। নিলয় যখন চোখ খুলে তখনই দেখে চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় নেহাকে টান দিয়ে ছাড়িয়ে নেয়। অবাক চোখে নিলয় নেহার দিকে তাকিয়ে আছে। নিলয়ের চোখে নেহার প্রতি রাগের প্রতিচ্ছবি আবার দেখতে পায়। নেহা চোখ নামিয়ে নেয় নিলয়ের থেকে। নিলয় কিছু বলতে যাবে, তখনই নিলয় শুনতে পায়, মজার খেলা রাফিয়ান, বুদ্ধিমানদের খেলা রাফিয়ান, মাইন্ড গেম এটা। এই খেলাতে যে যত বেশি মাইন্ড গেম খেলতে পারবে সেই জিতবে। আর আমি কখনো হারতে শিখিনি, তবে এই খেলাতে আমি প্রথম আসতে চাইনি। আমাকে ইনভলভ করেছো তোমরা নিজেই, আর এখন এই খেলাতে তোমাদের থেকেও বেশি এগিয়ে, তাই না রাফিয়ান? নিলয় ঘুরে তাকায়, নেহাও সেদিকে তাকায়। দুজনের চোখ অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকেই তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা নীলাদ্রি, আর সেই পুলিশ এনেই এমন করেছে। নিলয় প্রথমে ভেবেছিল নেহা আবার তার সাথে এমন করেছে, কিন্তু এখন মনে হচ্ছে নেহা নয়, সবটাই নীলাদ্রির প্ল্যান ছিল। নীলাদ্রি বেশ জোরেই হেসে ওঠে। নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ধীর পায়ে এগিয়ে আসে কাছে। নিলয়ের চারিদিক একবার ঘুরতে ঘুরতে বলে, তুমি জীবনে অনেকবার অবাক হয়েছো তাই না? আসলে তোমার মাস্তানির থেকে অবাক হওয়ার বিষয়টা অনেক বেশি। চারপাশে দেখো, পুলিশ পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তুমি চাইলেও স্নাইপার ব্যবহার করতে কিচ্ছু করতে পারবে না। আরে আরে, ওয়েট ওয়েট। নীলাদ্রি নিজেই কথা বলে, নিজেই থামে। নেহা আর নিলয় কেবল হাবার মতো তাকিয়ে থাকে নীলাদ্রির দিকে।
নীলাদ্রি কথা থামিয়ে নিলয়ের হাত ধরে বলে, অফিসার, অ্যারেস্ট হার। নিলয় অবাক হয়ে যায়। নীলাদ্রির দিকে তাকায় নিলয়, নেহা তাকায় নিলয়ের দিকে। নীলাদ্রি হাসে। নিলয় কখনো ভাবতেই পারেনি এমন হবে। পুলিশ নেহার দিকে এগিয়ে আসতেই নিলয় বলে ওঠে, নীলাদ্রি, এসব কি হচ্ছে? কেউ ওর হাতে হাত কড়া পড়াতে পারবে না। কি করেছে ও? মিস্টার নিলয়, আরিফ নাফিসকে আর আমাকে খুনের চেষ্টা করার অপরাধে ওকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রমাণ আর সাক্ষী সবই আছে মিস নেহা। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা মনে মনে ভাবছে, এই বুঝি নিলয় সব কিছু তছ নচ করে আমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাবে। কি হলো নিলয়, দাঁড়িয়ে কেন আছো? প্লিজ কিছু করো, আমি তোমার সাথে থাকতে চাই নিলয়, তোমার সাথে থাকতে চাই। কিন্তু নিলয় সব কিছু শুনতে পায় না। তবু নিলয় পকেট থেকে ফোন বের করতেই নীলাদ্রি বলে, কোনো কাজ হবে না মিস্টার রাফিয়ান। নিলয়ের হাটকে ধরতে আসলাম, সব ব্যবস্থা না করে কি আসা যায়? তোমার লোক এখানে আসার সাথে সাথে বাঁচতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, নেহা আর তোমার হবে না। আমি আর তুমি থাকবো সারা জীবন। আর নেহা, অফিসার। নেহাকে নিয়ে চলে যায় পুলিশ। নীলাদ্রি নিলয়ের দিকে তাকায় মিষ্টি চাহনি নিয়ে। নিলয়ের চোখে নীলাদ্রির বেশ ভালো করে রাগের দূরদর্শিতা দেখতে পেয়েছে। নীলাদ্রি বলে, কি করব বলো? তোমাকে নিজের করে পেতে নেহা নামের কাঁটাটাকে তুলে ফেলতেই হবে। বেচারা নেহা তোমার জন্যই খুনগুলো করলো। ও চেয়েছিল তোমার মতো হতে, যাতে তোমার আর ওর মাঝে কোনো তফাৎ না থাকে। সে চেয়েছিল হয় দুজনে বাঁচবে একসাথে, না হয় দুজনেই জেলে যে একসাথে থাকবে। কিন্তু আমি থাকতে তো সেটা হবে না। না না, আসি হ্যাঁ। আগামী 3 দিন পর ওকে কোর্টে চালান করে দিয়ে সব সমস্যা শেষ করে দেব। এরপর তুমি শুধুই আমার। নীলাদ্রি কথাগুলো বলেই চলে যায়। নেহাকে নিয়ে যখন গাড়িতে উঠতে যাবে, নেহা পিছনে ফিরে তাকায়। নিলয় সেদিকেই তাকিয়ে আছে। নেহার চোখের দিকে চোখ যায় নিলয়। দূর থেকে নিলয় নেহার চোখে ভালোবাসার অশ্রু খেয়াল করেছে। নেহাকে নিয়ে চলে যায় ওরা। নিলয় হাঁটু মুড়েই বসে পড়ে কাশ ফুলের বাগানে। মাসুম, রাফাত আর সিয়াম দৌড়ে আসতে থাকে। নিলয় জোরে চিৎকার দিয়ে ওঠে। নিলয়ের চিৎকার শুনে পাখিরাও যেন ছুটে পালাতে থাকে। মাসুম এসে কয়েকবার নিলয়কে ডাকে, কিন্তু নিলয়ের সেদিকে কোনো খেয়ালই নেই। নিলয় চিৎকার করেই কাঁদতে থাকে। আজ রাতে নেহাকে নিয়ে কোর্টে যাবে নীলাদ্রি ও তার ভাই শরীফ চৌধুরী। নীলাদ্রি আজ সারাদিনই বেশ উত্তেজিত। নীলাদ্রির পথে আর কোনো বাধা নেই। যদি নিলয় তাকে ভালো না বাসে, তবে সে নিলয়কে ব্ল্যাকমেল করবে। সব কিছু ভেবে রেখেছে নীলাদ্রি, কেবল একটা সঠিক সময়ের ব্যাপার। আর নীলাদ্রি জানে সেই সঠিক সময়টা আজকের পরই হবে। মনে মনে নীলাদ্রি বেশ খুশি। রাত 9টা বাজে। থানা থেকে কয়টা গাড়ি, বেশ গাদা খানিক পুলিশ বের হলো, সাথে সিআইডি টিম। মেইন রাস্তায় আসে এক এক করে গাড়িগুলো। সবার সামনে নীলাদ্রি আর শরীফ চৌধুরীর গাড়ি আছে। নীলাদ্রি চাইছে শেষ অবধি নেহার চেহারাটা দেখতে কেমন হয়, তাই ছোট্ট বোনের আবদার পূরণ করতেই শরীফ চৌধুরীও এসেছে। এদের পেছনে সিআইডি অফিসারের আরেকটা গাড়ি, তারপর দুটো পুলিশ ভর্তি জিপ, তারপরে পুলিশের প্রিজন ভ্যানে নেহা আর তাতে আরও পুলিশ, তারপর আরও 4 গাড়ি পিছনে পুলিশ আসতে থাকে। এত পুলিশ কেন মোতায়েন করা হয়েছে পুলিশেরা জানেও না, তবে সব কিছু নীলাদ্রির নির্দেশ। মেইন রাস্তায় শাঁসা করে গাড়িগুলো পরপর চলছে। বড় চত্বর বাজার পার করে জনাহীন জায়গায় আসে গাড়িগুলো। ফাঁকা রাস্তা, আকাশ হতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। পিচ ঢালা রাস্তা গাড়ির হলদে আলোতে বেশ কালো দেখাচ্ছে। হঠাৎ সামনের গাড়িটা ব্রেক করে থেমে যায়, সেই সাথে পরপর পিছনের গাড়িগুলোও থেমে যায়। হলদে আলোতে স্পষ্ট নীলাদ্রি দেখতে পায় কেউ একজন বড় কালো রেইনকোট পরে আছে, মুখে কালো মাস্ক, মাথায় কোটের বড় টুপি পরা, ডান হাতে একটি পিস্তল রেখে রাস্তার মাঝখানে পায়কে আড়াআড়ি ঘুরে রেখেই বসে আছে। মাথার নিচু করে বৃষ্টিতে ভিজছে যেন।
শরীফ সাহেব জোরে হর্ন বাজাতে থাকলো কয়েকবার, কিন্তু কালো আগন্তুকের কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে এক পা মিলে বাইকের সাথে হেলান দিয়ে পিচটালা রাস্তায় বসে আছে। ডান পা মুড়ে বসে ডান হাতে পিস্তল নিয়ে অস্থিরভাবে বসে আছে আগন্তুক। শরীফ সাহেব পকেট থেকে ফোন বের করে কল দিয়ে কোনো এক পুলিশ অফিসারকে বলেন, দেখো তো নেমে কি সমস্যা, সামনে কেউ বসে আছে, তবে সাবধান, হাতে পিস্তল আছে কিন্তু। একজন পুলিশ হাতে পিস্তল নিয়ে বেশ ধীর পায়ে এগিয়ে আসে শরীফ সাহেবের গাড়ির কাছে। শরীফ সাহেব জানলার কাজ খুলে বলে, সাবধানে যাও, আমরা আছি, সোজা ধরে নিয়ে আসবে, তারপর বাত আমি বের করছি শালা। অর্ডার প্রাপ্ত পুলিশটি হলো নিলয়কে যে একদিন চর মেরেছিল সে। শরীফ সাহেব যখন কথাগুলো বলে জানলার কাজ উঠাতে যাবে, তখনই ধক করে একটা শব্দ হয়। বৃষ্টি তখন বেশ জোরে নামতে শুরু করেছে প্রকৃতিতে। লাল তাজা রক্ত শরীফ সাহেবের দামি গাড়ির কাছে এসে লাগে। নীলাদ্রি চমকে উঠে চিৎকার দিয়ে উঠে বলে, ভাইয়া প্লিজ তুমি বাহিরে যেও না প্লিজ। শরীফ সাহেব গাড়ি থেকে নামে। একে একে পিছনে থাকা সব অফিসার গাড়ি থেকে নামে। নীলাদ্রি আর থাকতে না পেরে সেও গাড়ি থেকে নেমে দৌড়ে শরীফ সাহেবের কাছে যেয়ে দাঁড়ায়। তারপর কিছু বোঝার আগে কোথায় থেকে গুলি চলতে শুরু করে দিল, আর সাথে সাথে সব অফিসার একে একে মাটিতে পড়ে যেতে থাকে। কিন্তু গুলি চলার কোনো শব্দ কেউ শুনতেই পাচ্ছে না। নীলাদ্রি চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সব অফিসারেরা মাটিতে পড়ে যায়। কারো গুলি লাগে বুকে, কারো কপালে। দুইজন মানুষ কেবল গাড়ির সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা বেশ জোরে ঘনীভূত হচ্ছে। তাজা রক্ত পিচ ঢালা কালো রাস্তায় বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। যে দুজন মানুষ গাড়ির সাথে সেটে দাঁড়িয়ে আছে তারা হলো নীলাদ্রি আর শরীফ সাহেব। নীলাদ্রি সামনে তাকায়, এখনও সেই আগন্তুক ঠিক আগের মতো করেই বসে আছে। ডান হাতে পিস্তল নিয়ে পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে রাস্তার মাটিতেই বসে আছে। শরীফ সাহেব চিৎকার দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা, আর আমি তোর জন্য এসব কিছু হয়েছে, তুই আমাদের অফিসারদের মেরেছিস, তোকে তো আমি। কথাগুলো বলেই শরীফ সাহেব কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে যেতে থাকে। পিছন থেকে নীলাদ্রি বারবার কান্না করে বলতে থাকে, ভাইয়া প্লিজ যেও না, ফিরে। নীলাদ্রির কথা শেষ হয় না। নীলাদ্রির সামনে তার প্রিয় ভাইয়ের লাশ মাটিতে পড়ে যেতে থাকে। নীলাদ্রি কিছু বোঝার আগে ওর চোখের সামনে ওর ভাইয়ের মাথার একটা গুলি এসে লাগে, আর তিনি সেখানে মাটির পড়ে যেতে থাকে। নীলাদ্রি দৌড়ে তার ভাইকে যে ধরে ফেলে, তারপর চিৎকার করে বলে, ভাইয়া ভাইয়া ভাইয়া, না ভাইয়া এমন হবে না, তুমি এভাবে যেতে পারো না। কি হয়েছে ভাইয়া তোমার? ভাইয়া। শরীফ সাহেব আর চোখ খোলে না। নীলাদ্রির সামনেই তার ভাই মারা যায়। নীলাদ্রি যেন তখন কথা শূন্য হয়ে দিক বেদিক তাকাতে থাকে। চোখের সামনে ভাইয়ের পড়ে থাকা লাশ আর পিস্তল দেখতে পায়ও। পিস্তলটি নীলাদ্রির হাতে নেয়, তারপর জোরে হেঁটে যেতে থাকে সামনে আর বলে ওঠে, আমি জানি তুই নিলয় এমনটা করবি, আমি ভাবতেও পারিনি। তোকে আজ আমি নিজের হাতেই মারবো। কথাগুলো বলেই পিস্তলের ট্রিগার চাপতে যাবে, তখনই কেউ একজন পিছন থেকে গুলি করে, আর গুলিটা এসে সোজা লাগে নীলাদ্রির বাম পায়ে। নীলাদ্রি পড়ে যায়। মাথা ঘুরে পিছনে তাকায়, দেখে নেহা পিস্তল হাতিয়ে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, আর ওর পিছনে মাসুম, রাফাত আর শ্যাম, সেই সাথে আরও অনেক লোক। নীলাদ্রি সামনে তাকায়, আগন্তুকটি মাথা তোলে, মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। নীলাদ্রি তাকিয়ে আছে সেই দিকেই। নিলয়ের ইনোসেন্ট মুখটা দেখে নীলাদ্রি কেমন যেন ভয় পায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে নীলাদ্রির দিকে এগিয়ে আসতে থাকে। নীলাদ্রি ভয়ার্থ দৃষ্টিতে তাকায়। নিলয় খুব কাছে এসে বলে, চেয়েছিলাম সব কিছু ছেড়ে দেব, রাফিয়ানের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ভিতরের নিলয়টাকে নতুনভাবে বাঁচিয়ে রাখব, কিন্তু সেটা আর হয়নি। চাইলেও আমি তা পারছিলাম না, কোনো না কোনো সমস্যা আসছিলই, কিন্তু আজকের পর থেকে আর কোনো সমস্যা আসবে না। এই বৃষ্টিস্নাত রাতের পর থেকে শুরু হবে নতুন দিন, যেখানে সূর্য হবে নতুন সকালের অতিথি। নিলয় আর কিচ্ছু বলে না। একটা বুলেটের শব্দ বেশ জোরেই শোনা যায়। তারপর সব দিক নীরব নিস্তেজ হয়ে যায়। কেবল শোনা যেতে থাকে বৃষ্টির শব্দ। কয়েকটা গাড়ি যে যার মতো করে পথ খুঁজে নিয়ে চলে যায় তাদের গন্তব্যে।
আর একটা বাইক চলতে থাকে নতুন শহরের উদ্দেশ্যে, নতুনভাবেই বাঁচতে, যার ড্রাইভে আছে নিলয় নামের রাফিয়ান। আর সেই রাফিয়ানকে বেশ শক্ত করে পিছন থেকে আঁকড়ে ধরে বসে আছে আরেকজন রাফিয়ান, যার ড্রাইভে থাকা রিয়েল রাফিয়ানকে ছেড়ে যেতে পারবে না কখনোই। আর বড্ড ভালোবাসে যে তারা একে অন্যকে। তাই নতুনভাবে বাঁচার জন্য নতুন শহরের উদ্দেশ্যে রাফিয়ান জীবন ছেড়ে নতুন পরিচয়ে বাঁচার স্বাদ নিতে চলেছে দুজনে। বৃষ্টি বিলাসী মুসাফির বেশে রাফিয়ানি ভালোবাসা যেন এখানেই শুরু।